সকাল 10টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের করিডর। কি রে ফকিনের পোলা, চোখ কি কপালে তুলে হাঁটিস নাকি চশমার পাওয়ার বেড়ে গেছে? সরি ভাই, খেয়াল করিনি। ছড়ি দিয়ে কি পেট ভরবে? তোকে না গত সপ্তাহে বলেছিলাম সোসিওলজির অ্যাসেসমেন্টটা রেডি করে রাখতে। কাল লাস্ট ডেট, মনে আছে তোর? ভাই মনে ছিল, কিন্তু কাল রাতে আমাদের এলাকায় ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছিল। সারা রাত কারেন্ট ছিল না, তাই। তোর তো জন্মের থেকেই কারেন্ট নাই শরীরে, আবার বাসায় কারেন্ট খুঁজিস। শোন, অজুহাত দিবি না। আজকে বিকেলের মধ্যে আমার অ্যাসাইনমেন্ট রেডি চাই। যদি না হয় তবে তোর এই চশমা আর চোখ একসাথে কানা করে দেব, বুঝেছিস? জি ভাই, চেষ্টা করব। চেষ্টা না, কাজ চাই। যা এখন চোখের সামনে থেকে যা। আর শোন, ক্যান্টিন থেকে 1 কাপ রং চা আর একটা সিংড়া নিয়ে আয় আমার জন্য। যা, দৌড় দে। জিদান কোনো কথা না বাড়িয়ে মাথা নেড়ে পা বাড়ায়। আশেপাশে কয়েকজন ছাত্র ঘটনাটি দেখল, কিন্তু আবরারের ভয়ে কেউ কিছু বলল না। কারণ আবরার এই ভার্সিটির সব থেকে বিগড়ে যাওয়া ছাত্র এবং পলিটিশিয়ান। জিদান যখন ধীর পায়ে এগোচ্ছে, তখন উল্টো দিক থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো তিন্নি। তার পরনে হালকা নীল রঙের সালোয়ার কামিজ, কাঁধে ওড়নাটা গুছিয়ে রাখা, ফর্সা মুখটা রাগে লাল হয়ে আছে। সে দূর থেকে সব দেখছে। তিন্নি এসেই সবে জিদানের হাতটা খপ করে ধরল। জিদান চমকে উঠল, যেন ইলেকট্রিক শক খেয়েছে। দাঁড়াও, তুমি কোথাও যাবে না। ওই লম্পটটার চা আনতে তুমি কেন যাবে? আস্তে কথা বলো তিন্নি, মানুষ দেখছে। ঝামেলা করে লাভ নেই, ওরা পলিটিক্স করে। করুক পলিটিক্স, তাই বলে তোমাকে যখন তখন চাকরের মতো খাটাবে আর তুমিও সুরসুর করে সব মেনে নিবে? তোমার কি কোনো আত্মসম্মান নেই জিদান? আত্মসম্মান দিয়ে তো আর মারামারি করা যায় না। ছেড়ে দাও তিন্নি, দেরি হয়ে যাচ্ছে। আবরার ভাই রেগে যাবে। তিন্নি জিদানের হাতটা ঝাটকা দিয়ে ছেড়ে দেয়। তার চোখের পানি চিকচিক করছে। সে জিদানের মুখের দিকে তাকিয়ে থাকে, যেন অচেনা কাউকে দেখছে। তোমার এই ভাই ভাই ডাকটা শুনলে আমার কাজ চলে যায়। তুমি কি জানো, ডিপার্টমেন্টের মেয়েরা আমাকে নিয়ে হাসাহাসি করে। ওরা বলে তিন্নি শেষে কিনা এমন একটা মেরুদণ্ডহীন ছেলের প্রেমে পড়ল যে নিজের ছায়া দেখলেও ভয় পায়। আমার কাজিন রিয়া সেদিন তোমাকে রিক্সা থেকে নামতে দেখে বলল, তোর বয়ফ্রেন্ডের তো শার্ট কেনারও টাকা নেই, ও তোকে খাওয়াবে কি? আমি তখন লজ্জায় মরে যাচ্ছিলাম জিদান। তবুও তোমাকে ভালোবাসি, কারণ আমি তোমার মনটা দেখেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে শুধু মন দিয়ে জীবন চলবে না, একটা ছেলের তেজ থাকতে হয়। জিদান চুপ করে থাকে। করিডোরের কোলাহল যেন তার কানে ঢুকছে না। সে শুধু তিন্নির ভেজা চোখের দিকেই তাকিয়ে আছে। আমার অবস্থা তো তুমি জানো তিন্নি, টিউশনি করে চলি। মেসের ভাড়া দিতেই জান বের হয়ে যায়। তেজ দেখিয়ে কি করব? মারকে হাসপাতালে ভর্তি হলে বিলটা কে দেবে? টাকার কথা বলছি না আমি, সাহসের কথা বলছি। তুমি অন্তত একবার তো প্রতিবাদ করতে পারো। আবরারের চোখের দিকে তাকিয়ে একবার তো বলতে পারো না? তুমি যদি আজ না বলো, কাল ওরা তোমাকে জুতো পরিষ্কার করতে বলবে, তখনই কি করবে? বাদ দাও এসব, চলো ক্লাস শুরু হবে। না, বাদ দিব না। তুমি শোনো জিদান, আমার বাবা কিন্তু বসে নেই। গতকালও বাসায় ঘটক এসেছিল। ছেলে ব্যাংকার, গাড়ি আছে, ফ্ল্যাট আছে। বাবা আমাকে স্পষ্ট বলে দিয়েছে, তোমার মতো ভবঘুরের সাথে আমাকে বিয়ে দেবে না। আমি শুধু তোমার জন্য যুদ্ধ করে যাচ্ছি বাসায়, আর তুমি এখানে আবরারের ভাই ফরমাস খাটছো। তোমার বাবার কথাই ঠিক তেমনি। আমার মতো ছেলের সাথে তোমার যায় না। ওই ব্যাংকের ছেলেটাই তোমার জন্য ভালো হবে। তিন্নির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে জিদানের গালে একটা থাপ্পড় মারার জন্য হাত তোলে, কিন্তু মাঝপথে থামিয়ে দেয়। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তোমার সাথে কথা বলাই আমার ভুল। তুমি একটা কাপুরুষ, জাস্ট একটা কাপুরুষ। আস্তে কথা বলো তিন্নি, সবাই তাকাচ্ছে। সিন ক্রিয়েট করো না তো এখানে। টাকা সবাই দেখুক, আমি একটা মেরুদণ্ডহীন ছেলের সাথে প্রেম করছি। সিন আমি ক্রিয়েট করছি না। জিদান, সিন তো তুমি বানাচ্ছ রোজ রোজ। নিজের এতটুকু লজ্জা লাগে না? আমার লজ্জা দিয়ে তোমার কি? এসব রেখে চলো তো ক্লাসে, স্যার চলে আসবে। যাব না ক্লাসে।
আমার প্রশ্নের উত্তর দাও। আবরার তোমাকে চা আনতে বলল, আর তুমি লেজ গুটিয়ে চলে যাচ্ছ কেন? তোমার কি হাত নেই? মুখে কি জবাব নেই? না বলতে পারো না? ওরা পলিটিক্স করে দলবল নিয়ে আছে। তো দলবল থাকলেই তাদের গোলামি করতে হবে। ফারহানকে দেখেছো? সেদিন ক্যান্টিনে ওকে পলিটিক্যাল ভাইরা সিট ছাড়তে বলছিল, ও ছাড়েনি, মুখের ওপর জবাব দিয়েছে। আর তুমি, তোমাকে তো ওরা কাল জুতোর ফিতে বাঁধতে বললেও তুমি হাসি মুখে বাঁধবে। ফারহানের বাবার অনেক টাকা, অনেক পাওয়ার। আমার পিঠ বাঁচানোর মতো কেউ নেই তিন্নি। আমাকে এখানে টিকে থাকতে হবে, ডিগ্রিটা নিতে হবে। টিকে থাকা মানে কি মান সম্মান বিসর্জন দেওয়া? ছি জিদান, ভাবতে ঘৃণা লাগছে তুমি আমার বয়ফ্রেন্ড। আমার বান্ধবীরা যখন তাদের বয়ফ্রেন্ডের হিরোগিরির গল্প করে, আমি তখন মুখ লুকিয়ে থাকি। কেন জানো? কারণ আমার বয়ফ্রেন্ড হিরো তো দূরের কথা, সাধারণ মানুষও না। এতই যখন ঘৃণা লাগে তখন ব্রেকআপ করে দাও না কেন? মুক্তি দিয়ে দাও আমাকে। একটা লুজারের সাথে থেকে লাভ কি? ব্রেকআপ? ও, এখন এই সলিউশন দিচ্ছ? খুব সহজ তাই না? আমি বাসায় বাবার সাথে রোজ যুদ্ধ করছি তোমার জন্য, আর তুমি আমাকে মুক্তি দিতে চাইছো? বাহ, চমৎকার। শেষে এটাই শোনার বাকি ছিল। যুদ্ধ করতে বলিনি তোমাকে, আমি তোমাকে বাস্তবতা বুঝতে বলেছি। আমার দ্বারা কিছু হবে না তিন্নি। চুপ করো, একদম চুপ। তুমি কিছু করার চেষ্টাই করো না। তুমি নিজেই চাও মানুষ তোমাকে ঘৃণা করুক। ওই আবরার তোমাকে লাথি দিলেও তুমি হাসবে। তোমার রক্তে কোনো তেজ নেই জিদান, তুমি একটা ঠান্ডা বরফ। হ্যাঁ, আমি বড়, আমি তেজহীন। খুশি এবার? প্লিজ তিনি, সিনারিওটা আর জটিল করো না, আমাকে যেতে হবে। কোথায় যাবে? ওই আবরারের হুকুম তামিল করতে? যাও, ওটাই তোমার যোগ্যতা। তোমাকে নিয়ে স্বপ্ন দেখাটাই আমার পাপ হয়েছে। আজকের পর যদি তুমি আমার সামনে এসেছো, আমি চিৎকার করে সবাইকে বলবো তুমি আমাকে বিরক্ত করছো। ঠিক আছে, আসবো না। ভালো থেকো। ভালো, আমি থাকবই, কিন্তু তুমি সারা জীবন এই গোলামি করেই কাটাবে। মনে রেখো জিদান, মেয়েরা অভাবে থাকতে পারে, কিন্তু স্বভাবহীন পুরুষের সাথে থাকতে পারে না। তিন্নি রাগে ফুঁসতে ফুঁসতে জিদানের দিকে একদলা থুতু ফেলার ভঙ্গি করে, কিন্তু ফেলে না। সে ওড়নাটা শক্ত করে পেঁচিয়ে হনহন করে উল্টো দিকে হেঁটে চলে যায়। জিদান তার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। তার চোয়ালটা শক্ত হয়ে ওঠে, কিন্তু সেই জায়গা থেকে নড়ে না। সে পকেট থেকে রুমাল বের করে মুখটা মুছে নেয়। কেউ শুনতে পায় না, কিন্তু তার ঠোঁট নেড়ে ওঠে। সরি তিন্নি, তোমাকে কাঁদাতে আমারও কলেজে ছেড়ে যায়, কিন্তু আমি যে আগুন নিয়ে খেলছি, সেই আগুনের আঁচ তোমাকে লাগতে দিতে পারি না। আমার আসল পরিচয় জানলে তুমি আমাকে ভালোবাসবে না পাখি। তুমি ভয়ে জমে যাবে। আমি যে শুধুই এক ধ্বংসস্তূপের পাহারাদার। এরপর জিদান আবরারকে চা এনে দিয়ে ক্লাসে চলে যায়। ক্লাসে বসে তিন্নি একবারও জিদানের সাথে কথা বলেনি। দুপুর 12টা, জিদান লাইব্রেরিতে বসে আছে। জিদান একটা টেবিলের কোনায় বসে আছে, সামনে হিস্ট্রি অফ পলিটিক্সের একটা মোটা বই খোলা, কিন্তু তার মনোযোগ বইয়ে নেই। বইয়ের নিচে সাবধানে রাখা একটা ছোট কালো ডায়েরি। জিদান খুব দ্রুত হাতে সেখানে কিছু লেখে। সাধারণত কোনো লেখা নয়, সব সাংকেতিক চিহ্ন আর সংখ্যা। জিদান মনে মনে ডিকোড করছে। টার্গেট 3 কনফার্ম, কেমিক্যাল ল্যাব 204, মিডনাইট শিপমেন্ট। আবরারের সাথে আজ রাতে 2 জন ফরেন ডিলার মিট করবে। হঠাৎ দরজার কাছে পায়ের শব্দ হয়। জিদান মুহূর্তের মধ্যে ডায়েরিটা পকেটে ঢুকিয়ে ফেলে এবং ইতিহাসের বইটা মুখের সামনে ধরে। তিন্নি আসছে, তার হাতে একটা টিফিন বক্স। তিন্নির রাগ এখনো কমেনি, কিন্তু সে জিদানকে না খাইয়ে থাকতে পারবে না। তিন্নি এসে ধপ করে জিদানের পাশের চেয়ারে বসে। টিফিন বক্সটা টেবিলের উপর রাখার শব্দ করে। নাও, খেয়ে নাও। তুমি আবার এসেছো? ক্লাস নেই? আর আমাদের তো ব্রেকআপ হয়ে গিয়েছিল। কথা কম বলো। দিনে 100 বার ব্রেকআপ হবে, আবার 100 বার জোড়া লাগবে। সকালে তো না খেয়েই বেরিয়ে এসেছো জানি। মেসের ওই অখাদ্য ডাল ভাত তো আর পেটে সয় না। আমি খিচুড়ি আর ডিম ভুনা নিয়ে এসেছি, মা রান্না করেছে। আন্টি রান্না করেছে? আন্টি জানলে তো এই খিচুড়ির পাতিল শুদ্ধ আমার মাথায় ভাঙতো। মা জানে না কার জন্য এনেছি। আমি বলেছি আমার খুব ক্ষুধা পেয়েছে, নাও হাত ধোও।
জিদান হাত না ধুয়েই টিফিন বক্স খুলতে যায়। তিন্নি তার হাতে একটা বাড়ি দেয়। ছি, হাত ধোও আগে। হাতে কত জীবাণু থাকে জানো? জিদান স্যানিটাইজার বের করে হাতে মাখে, তারপর বক্স খুলে খেতে শুরু করে। তিন্নি এক হাতে গালে হাত দিয়ে তাকে দেখতে থাকে। একটু আগে রাগটা যেন কোথায় উবে গেছে। লবণ ঠিক আছে, মা আজকে লবণের কোটা খুঁজে পাচ্ছিল না, আমি আন্দাজ করে দিয়েছিলাম। পারফেক্ট হয়েছে, অমৃত। তোমার হাতে ছোঁয়া থাকলে বিষও অমৃত লাগে। ন্যাকামি করবে না একদম। শোনো, একটা কথা সিরিয়াসলি বলছি। আব্বু কাল রাতে বলেছিল সামনের মাসে বিএসের সার্কুলার দিবে। তুমি কি এবার অ্যাপ্লাই করবে? বিসিএস? তিনি, তুমি তো জানো আমার প্রিপারেশন ভালো না। আর তাছাড়া ফর্ম তোলার টাকাটাও। টাকার চিন্তা তোমাকে করতে হবে না, আমি টিউশনির টাকা জমিয়ে রেখেছি। কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি জান প্রাণ দিয়ে পড়বে। আবু বলেছে ছেলে যদি সরকারি চাকরি করে তাহলে উনি ভেবে দেখবেন। প্লিজ জিদান, অন্তত আমার মুখের দিকে তাকিয়ে একটু সিরিয়াস হও। জিদান জলের বোতলটা খুলে এক ঢোক পানি খায়। তার খুব ইচ্ছে করে চিৎকার করে বলতে, তিনি, আমি অলরেডি দেশের ফার্স্ট ক্লাস অফিসার। আমার র্যাঙ্ক, আমার ক্ষমতা তোমার বাবার কল্পনারও বাইরে। কিন্তু সে চুপ করে থাকে। আচ্ছা, দেখব। কিন্তু সরকারি চাকরি কি আর মামা চাচা ছাড়া হয়? আমার তো কেউ নেই। তোমার ওই নেগেটিভ কথাবার্তা আমার ভালো লাগে না। আল্লাহ আছেন তো। আর শোনো, কাল বিকেলে নীল খেতে যাব, কিছু গাইড বই কিনবো তোমার জন্য। তোমাকে আসতেই হবে। কাল বিকেলে? কাল তো আমার আমার একটা কাজ আছে। ঠিক আছে, আবার সে টিউশনি নাকি আবরারের বাজার করা? না মানে মেসের খালামণি অসুস্থ, হাসপাতালে নিতে হতে পারে। তুমি শুধুই অজুহাত দাও জিদান। মাঝে মাঝে মনে হয় তুমি আমাকে এড়িয়ে চলতে চাও। তোমার লাইফে কি অন্য কেউ আছে নাকি আমাকে আবার ভালো লাগে না? জিদান তিন্নির হাতটা আলতো করে ধরে। তোমাকে ছাড়া আমার আর কে আছে বলো? এই শহরে আমি বড্ড একা তিন্নি। তুমি আমার একমাত্র নিঃশ্বাস। বিশ্বাস করো, আমি চেষ্টা করছি, কিন্তু ভাগ্যটা আমার সহায় হচ্ছে না। তিন্নি আর কিছু বলে না। লাইব্রেরির নিস্তব্ধতায় দুজনই চুপ করে থাকে। জিদান জানে তার এই কাজ মানে কাল রাতের বড় এক অপারেশন। হয়তো সে ফিরবে, হয়তো ফিরবেও না। তিন্নির দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। ঠিক আছে, আমি এখন বাসায় চলে যাব। এখনই চলে যাবে? বিকালের ক্লাস করবে না? না, আজ আর মুড নেই ক্লাস করার। আমি এখন উঠি, বাই। আর হ্যাঁ, আবরারের চাকরি করলে কিন্তু খবর আছে বলে দিলাম। আমি কাল এসে ক্লাসমেটদের জিজ্ঞেস করব, যদি শুনি ওর কাজ করেছো তাহলে মেরে রাস্তায় ভরে ফেলে দিব। মনে থাকে যেন। অবশ্যই মনে থাকবে মহারানী। তিনি আর কিছু বলে না, লাইব্রেরি থেকে বেরিয়ে যায়। জিদানও কিছুক্ষণ পর বেরিয়ে এসে বিকেলে দুটো ক্লাস সেরে সোজা মেসে ফিরে। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকাল 5টায় সে ধানমন্ডি লেকের পাড়ে চলে আসে। লেকের পাড়ে একটা বেঞ্চে জিদান একা বসে আছে, তার হাতে বাদামের ঠোঙা, কিন্তু সে খাচ্ছে না। সে লেকের পানির দিকেই তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে। হঠাৎ তার পকেটের ফোনটা ভাইব্রেট করে ওঠে একটা মেসেজে। স্ক্রিনে কোনো নাম নেই, শুধু একটা নাম্বার। মেসেজটা সাধারণত টেক্সট মনে হলেও জিদানের কাছে এটার মানে ভিন্ন। জিদান সেটা পড়ে। টেক্সটটা এসেছে তার কর্নেল ইসফাকের থেকে। তিনি বাংলাদেশের আর্মি ফোর্সের একজন কর্নেল। জিদান হ্যান্ডেলের Mother is sick. Medicine required immediately at Blue Zone. জিদানের চোখ দুটো মুহূর্তেই সতর্ক হয়ে ওঠে। মাদার ইজ সিক মানে অপারেশন কোড রেড। ব্লু জোন মানে ভার্সিটি সায়েন্স অ্যানেক্স বিল্ডিং। আর মেডিসিন মানে অস্ত্র। সে ফোনটা লক করে পকেটে রাখে। তার শারীরিক ভাষা এক ধরনের টান টান উত্তেজনা চলে আসে। ঠিক তখনই পেছন থেকে হাসির শব্দ শোনা যায়। সজীব আর নেহা জিদানের দুই ব্যাচমেট। ওরা দুজনেই বেশ আধুনিক এবং কিছুটা অহংকারী। কিরে জিদান মামা, একা একা রোমাঞ্চ করছিস নাকি বাতাসের সাথে? তোর গার্লফ্রেন্ড তিন্নি কই? নাকি ও এখানে বিশেষ ক্যাডারের খোঁজে ব্যস্ত? আরে না সজীব, ও হয়তো ভাবছে
আজকে রাতের ডিনারটা কিভাবে ম্যানেজ হবে? বাদাম খেয়ে রাত পার করতে হবে কি না? জিদান ওদের দিকে তাকায়। তার মুখে সেই পরিচিত বোকা বোকা হাসিটা ফুটে ওঠে। না রে দোস্ত, তিন্নি বাসায় গেছে আর আমি একটু হাওয়া খাচ্ছি। মেসে তো ফ্যানের যা অবস্থা, বাতাসও লাগে না। সজীব এসে জিদানের পাশে বসে, তার হাতে দামি ঘড়ি, চোখে রেব্রেন গ্লাস। শোন দোস্ত, তোকে একটা রিয়েল কথা বলি, মাইন্ড করিস না। তিন্নির মতো মেয়েকে ধরে রাখা তোর কম্য না। শুনলাম ওর বাবা নাকি ধানমন্ডিতে ফিলাটালা পাত্র দেখছে। তুই বরং এখনই সরে যা। কেন শুধু শুধু ছেঁকা খাবি? সরে তো যেতেই চাই দোস্ত, কিন্তু মন কি আর কথা শুনে? কপালে যা আছে তাই হবে। ওহ, তোর এই দেবদাস মার্কার ডায়লগ আর ভালো লাগে না। চল সজীব, আমরা কেএফসিতে যাই। জিদান, তুই যাবি? অবশ্য বিলটা আমরাই দিব, চিন্তা করিস না। না রে, তোরা যা, আমার পেট ভরা, আর একটু কাজ আছে। কি কাজ? আবরারের পা টিপে দেওয়া। চল নেহা। ওরা হাসতে হাসতে চলে যায়। জিদান তাদের যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। তার মনের ভেতরে ঝড় চলছে। সমাজ তাকে ভিক্ষুক ভাবছে, বন্ধুরা তাকে নিয়ে তামাশা করছে, আর প্রেমিকা ভাবছে সে অপদার্থ। জিদান বিড়বিড় করে বলে, আজ রাতটা পার হতে দে সজীব। কাল সকালে তোরা যখন নিউজে দেখবি ভার্সিটির ড্রাগ সিন্ডিকেট ধ্বংস হয়েছে, তখন তোরা জানবিও না এই দেবদাসই তোদের ক্যাম্পাস পরিষ্কার করেছে। এদিকে মোহাম্মদপুরের একটা মাঝারি উচ্চতর বিল্ডিংয়ের ছাদ, চারিপাশে আরও অনেক বিল্ডিংয়ের আলো দেখা যাচ্ছে। তিন্নি ছাদে পায়চারি করছে, তার হাতে ফোন। সে বারবার একটা নাম্বারই ডায়াল করছে, কিন্তু পাশ থেকে কেউ ধরছে না। একটু দূরে তিন্নির বাবা জানাব রহমান সাহেব একটা চেয়ারে বসে ধুমায়িত চায়ের কাপে চুমু দিচ্ছেন। তিনি বেশ গম্ভীর প্রকৃতির মানুষ, মুখে কাঁচা পাকা দাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা। কার সাথে এত কথা বলো তুমি সারাদিন? ফোনটা তো কানের সাথে আঠার মতো লেগে থাকে। কারোর সাথে না বাবা, বান্ধবীর সাথে নোটস নিয়ে কথা বলছিলাম। মিথ্যা বলাটা কবে শিখলে মা? আমি কি জানি না তুমি ওই জিদান নামের ছেলেটার সাথে যোগাযোগ রাখছো? তোমাকে না আমি নিষেধ করেছিলাম? বাবা, ও তো কোনো খারাপ ছেলে না। ও ভার্সিটিতে পড়ে, টিউশনি করে। ও অনেক সৎ। সততা দিয়ে বাজার করা যায়? সততা দিয়ে কি বাড়ি ভাড়া দেওয়া যায়? শোনো মা, আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা অনেক কঠিন। ওই ছেলে না আছে বাপের পরিচয়, না আছে ব্যাংক ব্যালেন্স। ওর জামা কাপড় দেখেছ? মনে হয় বস্তি থেকে উঠে এসেছে। আমার একমাত্র মেয়েকে আমি এমন ছেলের হাতে তুলে দিব? বাবা, তুমি তো নিজেও শূন্য থেকে শুরু করেছিলে। মা তো তোমাকে ছেড়ে যায়নি, তাহলে তুমি কেন ওকে একটা সুযোগ দিচ্ছ না? আমার সময় আর এখনকার সময় এক না তিন্নি। আর আমি অন্তত মেরুদণ্ড সোজা করে চলতাম। শুনেছি ও নাকি ক্যাম্পাসের মাস্তানদের ভয়ে গুটিয়ে থাকে। যে ছেলে নিজের সম্মান বাঁচাতে পারে না, সে আমার মেয়ের সম্মান বাঁচাবে কী করে? তিন্নি চুপ করে থাকে। বাবার এই কথাটা তাকে খুব আঘাত করে, কারণ সে নিজেও জানে এটা সত্যি। আগামী শুক্রবার পাত্রপক্ষ আসবে। ছেলে লন্ডনের ব্যারিস্টারি পড়ছে। ফ্যামিলি স্ট্যাটাস আমাদের চেয়েও অনেক ওপরে। তুমি মানসিক প্রস্তুতি নিয়ে রাখো। আর ওই জিদানকে বলে দিও ও যেন বলেও এ মুখ না হয়। আমি যদি ওকে তোমার আশেপাশে দেখি, তাহলে আমি পুলিশের কমপ্লেন করব যে ও তোমাকে ইভেন্ট ইপটিজিং করছে। বাবা, তুমি এটা করতে পারো না। আমি সব পারি মা, তোমার ভালোর জন্য আমি সব পারি। এখন নিচে চলো। রহমান সাহেব নিচে নেমে যান। তিন্নি ছাদে একা দাঁড়িয়ে থাকে। তার কান্না পাচ্ছে খুব। সে আবার জিদানকে ফোন দেয়। রিং হচ্ছে, কিন্তু জিদান ফোন ধরছে না। তিন্নির ফোনে জিদানের ছবি ভেসে আসে। সে স্ক্রিনে হাত বোলায়। ফোনটা ধরো জিদান, একবার ধরো। আমাকে নিয়ে যাও এখান থেকে, আমি আর পারছি না। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো, নাকি সব তোমার অভিনয়? ওদিকে শহরের অন্য প্রান্তে একটা অন্ধকার ভ্যানের ভেতরে জিদান তার ফোনটা সাইলেন্ট করে ব্যাগের ভেতর ঢুকিয়ে রেখেছে। তার পরনে আর সেই জীর্ণ শার্ট নেই। কালো কমান্ডোর ড্রেস, গায়ে বুলেট প্রুফ ভেস্ট, হাতে লোডেড পিস্তল। ফোনের স্ক্রিনে তিন্নির নাম্বারটা জলজল করছে। জিদানের খুবই ইচ্ছে করছে ফোনটা ধরে বলতে, ভয় পেও না, আমি আসছি। কিন্তু সে তো আর পারবে না, কারণ সামনেই মৃত্যু অপেক্ষা করছে।
রাত 11টা। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঢাকার আকাশে মেঘের বিজলি চমকাচ্ছে। মোহাম্মদপুরের বেড়িবাঁধের শেষ মাথায়, যেখানে শহরটা হঠাৎ করেই গ্রাম আর জলাশয়ের সাথে মিশে গেছে, সেখানে একটা পরিত্যক্ত টিনশেডের গোডাউন। টিনের চালে বৃষ্টির শব্দ যেন মেশিন গানের গুলির মতন শোনাচ্ছে। ভেতরে টিমটিম করে একটা হলুদ বর্ণ জ্বলছে। কাঠের বক্সের উপর বসে আছে 3জন লোক। তাদের একজন বিদেশি, বাকি 2জন স্থানীয়। আবরারের বস, নাম তার ভাইপার, হাতে একটা ব্রিফকেস নিয়ে দাঁড়িয়ে আছে। জানলার বাইরে অন্ধকারের মধ্যে একজোড়া চোখ জ্বলজ্বল করছে। এটা সেই নিরহ ছাত্রী জিদান নয়। তার পরনে এখন কালো ট্যাকটিক্যাল গিয়ার, মাথায় ব্যান্ডান, পায়ে ভারী কমব্যাক্ট বুট। এয়ারপিসে ফিসফিস করে বলে, আলফা 1 টু বেস, পজিশন সিকিউরড, টার্গেট ভেতরে, ডিল হচ্ছে, ওভার। প্রসিড উইথ কশন ক্যাপ্টেন, উই নিড দ্যাম অ্যালাইভ, বিশেষ করে ফরেন ডিলারটাকে ওভার। রজার দ্যাট। জিদান জানলায় মরিচ ধরা গ্রিলটা নিঃশব্দে ধরে। সামান্য চাপ দিতেই কট করে একটা শব্দ হয়, কিন্তু বৃষ্টির শব্দের আড়ালে তা ঢাকা পড়ে যায়। সে ছায়ার মতন ভেতরে ঢুকে পড়ে। নিচতলায় ভাইপার কথা বলছে। মাল সব ঠিক আছে তো বস, কিন্তু কোনো ভেজাল পছন্দ করে না। কতবার কিন্তু চালানের মধ্যে মিক্স ছিল, বস খুব মাইন্ড করছিল। নো মিক্সিং, পিওর ক্রিস্টাল দিস টাইম। ঢাকা ওয়েল ফ্রাই, ঢাকা রেডি। টাকা তো রেডি, কিন্তু গুনতে হবো। বিশ্বাস মিলায় বস্তু, তর্কে বহুদূর। হেই ছোটন, টাকাটা গুনত। ঠিক সেই মুহূর্তেই মেইন ফিউজ বক্সে একটা ছোট বিস্ফোরণ হয়। গোডাউনটা সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। কিরে, লাইট গেল কেন? কারেন্ট গেল নাকি, না ফিউজ গেল? টর্চ জ্বালা, টর্চ জ্বালা। আরে কেউ তো মোবাইলের ফ্ল্যাশটা অন কর। সবাই পকেট থেকে ফোন আর টর্চ বের করার চেষ্টা করে। এই বিশৃঙ্খলার সুযোগেই জিদান অ্যাকশনে নামে। অন্ধকারের ভেতরে শুধু ধূপধাপ শব্দ আর আর্তনাদ শোনা যায়। জিদান নাইট ভিশন ব্যবহার করছে না। তার ট্রেনিং তাকে অন্ধকারের সাথেই মিশে যেতে শিখিয়েছে। সে একজন গুন্ডার হাত মুচড়ে পিস্তল কেড়ে নেয় এবং সেই পিস্তলের বাট দিয়ে তার ঘাড়ে আঘাত করে। লোকটা কোনো শব্দ না করে মাটিতে লুটিয়ে পড়ে। দ্বিতীয় জনকে কিছু বোঝার আগেই জিদান তার পেটে একটা কিক মারে এবং কুনুই দিয়ে চোয়ালে আঘাত করে। কে কে ওখানে? গুলি কর, সালার পোলারে গুলি কর। ভূত আসলো নাকি? ভাইপার এলোমেলো গুলি চালায়। জিদান একটা পিলারের আড়ালে সরে যায়। বৃষ্টির শব্দ আর গুলির শব্দর পরিবেশটা ভয়ানক হয়ে ওঠে। জিদান পিলারের আড়াল থেকে বের হয়ে স্লাইড করে ভাইপারের পায়ের কাছে চলে আসে এবং ল্যাং মেরে তাকে ফেলে দেয়। ভাইপার মাটিতে পড়ে গিয়ে পিস্তল তোলার চেষ্টা করে, কিন্তু জিদান তার বুট জুতো দিয়ে ভাইপারের হাতের কবজিতে পাড়া দেয়। হাড় ভাঙ্গার মটমট শব্দ শোনা যায়। আমার হাত হাত ভেঙে গেছে রে। বাকি থাকা বিদেশি ডিলারটি পেছনের ভাঙা দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। সে দৌড়ে অন্ধকারের দিকে যাচ্ছে। জিদান ভাইপারকে নক আউট করে উঠে দাঁড়ায়। সে দৌড়ায় না, শান্তভাবে কোমরের বেল্ট থেকে একটা ট্যাকটিক্যাল নাইফ বের করে। বিদ্যুৎ চমকানোর আলোয় জিদানের মুখটা এক মুহূর্তের জন্য দেখা যায়। সেখানে কোনো দয়া নেই। সে হাতলটা ধরে চাকুটা ছুঁড়ে মারে। বাতাস কেটে চাকুটা গিয়ে বিঁধে পালাতক লোকটার ঠিক পায়ের পাতার সামনে মাটির ভেতরে। লোকটা ভয়ে থমকে দাঁড়ায়। দৌড়াস না, লাভ নেই। বৃষ্টির দিনে রাস্তা পিচ্ছিল থাকে। হু আর ইউ? পুলিশ, র্যাফ? জিদান লোকটার কলার ধরে তাকে ভেতরে টেনে আনে। তার গলার স্বর এতটাই গম্ভীর যে মনে হয় মাটি ফুঁড়ে বের হচ্ছে। পুলিশ হলে তোর কপাল ভালো ছিল, কিন্তু আমি যা তা তোর দুঃস্বপ্নেও ভাবিসনি। বাংলাদেশ আর্মি কাউকে পিঠ দেখিয়ে পালাতে দেয় না। সারেন্ডার কর। জিদান তাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। দূর থেকে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। জিদানের ব্যাকআপ টিম আসছে। জিদান নিজের হাতের দিকে তাকায়।
ধস্তাধস্তির সময় একটা কাচের টুকরো লেগে তার ডান হাতের তালু কেটে যায় এবং রক্ত পড়ছে। শেট, তিনি দেখলে তো প্রশ্ন করবে। একেই বলে উটকো ঝামেলা। ওই মেয়ে এখন এটার জন্য আমার মাথা নষ্ট করে দেবে। এরপর জিদানের টিম এসে ক্রিমিনালটিকে নিয়ে যায়। পরের দিন সকাল 8টায় হাসপাতালে ইমার্জেন্সি বিভাগের সামনের করিডোর। সকালের আলো ফুটলেও হাসপাতালের বাতাস সবসময় ভারী থাকে। ঔষধের গন্ধ আর মানুষের কান্না মিলেমিশে একাকার। জিদান একটা বেঞ্চে বসে আছে, তার ডান হাতে সাদা ব্যান্ডেজ। সে আবার তার সেই ঢিলেঢালা শার্ট আর সস্তা প্যান্ট পরেছে, কাঁধগুলো ঝুলে আছে, চোখে সেই ভীতু চাহনি। তিন্নি হন্তদন্ত হয়ে করিডোর দিয়ে ছুটে আসছে, তার চুল এলোমেলো, চোখের নিচে কালি দাগ। জিদানকে দেখেই সে দৌড়ে কাছে আসে। জিদান, তোমার কি হয়েছে? হাতে ব্যান্ডেজ কেন? কাল রাত থেকে তোমার ফোন বন্ধ কেন? আমি পাগল হয়ে যাচ্ছিলাম বাসায়। আসতে তিন্নি, মানুষ দেখছে। তেমন কিছু না। কাল রাতে বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলাম, বেসিনের কাছে হাতটা লেগে গেছে, তাই কেটে গেছে। বাথরুমে পড়ে গিয়ে হাত কেটেছে? তুমি কি বাচ্চা ছেলে জিদান? আর কতটা মিথ্যে বলবে আমার সাথে? তোমার কপালে ঘাম, চোখে মুখে ক্লান্তি, এটা কি শুধু পুড়ে যাওয়ার চিহ্ন, নাকি মারামারি করেছো? বলো, কার সাথে মারামারি করেছো? বিশ্বাস করো তিন্নি, লোডশেডিং ছিল, মোমবাতি খুঁজতে গিয়ে স্লিপ কেটেছি। মারামারি করার সাহস কি আমার আছে নাকি? সাহস নেই, সেটাই তো সমস্যা। তুমি আমাকে অ্যাভয়েড করছো, তাই না? কাল সারা রাত আমি তোমাকে ফোন দিয়েছি, একবার রিং হয়েছে, তারপর বন্ধ। তুমি কি জানো আমি কাল রাতে কি অবস্থার মধ্যে ছিলাম? সরি তিন্নি, ফোনটা পানিতে পড়ে গিয়েছিল বাথরুমে, তাই বন্ধ ছিল, অন হচ্ছিল না। আবার মিথ্যে। তোমার সব কথা এখন আমার কাছে বানোয়াট মনে হয়। জানো, কাল রাতে বাবা আমাকে মেরেছে, বেল্ট দিয়ে মেরেছে। আঙ্কেল তোমাকে মেরেছে? কেন? বেল্ট দিয়ে মারল মানে? কারণ আমি তোমার সাথে ফোনে কথা বলার চেষ্টা করেছিলাম। বাবা বলেছে আগামী সপ্তাহেই আমার বিয়ে ঠিক করে ফেলবে। আমি ব্যথায় কাতরাচ্ছি আর তোমাকে ফোন করছি একটু সান্ত্বনার জন্য। আর তুমি নাকি বাথরুমে পড়ে ঘুমাচ্ছিলে। বাবার হাতের মারের দাগ এখনো পিঠে লেগে আছে, দেখবে? তিনি আমি আসলে তুমি কি আসলে কি করতে? এসে বাবাকে ধমক দিতে, নাকি আমাকে নিয়ে পালাতে? তোমার সেই সাহস আছে জিদান? নেই। তুমি তো নিজের ছায়া দেখলেই ভয় পাও। তুমি বাথরুমে পড়ে হাত কাটো, আর আমি এখানে জীবন যুদ্ধে ক্ষত বিক্ষত হচ্ছি। তিনি আমার একটু সময় দরকার, সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো। সময়? আর কত সময় জিদান? 3 বছর তো হয়ে গেল। আর কতদিন আমি তোমার এই সব ঠিক হয়ে যাবে ডায়লগ শুনবো? ইউ আর এ কাওয়ার্ড জিদান, একটা আস্ত কাপুরুষ। আমার নিজের উপর এখন ঘৃণা হচ্ছে। আমি এমন একজনকে ভালোবেসেছি যে আমাকে প্রোটেক্ট তো দূরের কথা, নিজের যত্নই নিতে পারে না। তিন্নি উঠে দাঁড়ায়, সে আর কথা বলতে পারছে না, কান্নাটা গলার কাছে দলা পাকিয়ে আছে। আজকের পর থেকে আমাকে আর কোনো এক্সপ্লেনেশন দিও না। আমি ক্লান্ত, আমি খুব ক্লান্ত। তিন্নি চলে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু জিদান ঝট করে তিন্নির ওড়নার কোণটা ধরে ফেলে। তার এই কাজে তিন্নি থমকে দাঁড়ায়, কিন্তু পেছনে ফেরে না। যেও না তিন্নি, প্লিজ, আমাকে শেষ একটা সুযোগ দাও। আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু হাত ছাড়ো, খবরদার আমাকে ছোবে না। আমার এই হাত ধরার কোনো যোগ্যতা তোমার নেই। যে হাত নিজের সম্মান বাঁচাতে পারে না, সেই হাত দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করো কোন সাহসে। রাস্তাঘাটে আমাকে কেউ টিস করলে তুমি মাথা নিচু করে চলে যাও, আর এখানে মর্দানি দেখাচ্ছ। আসতে তিন্নি, এটা হাসপাতাল, মানুষ দেখছে। আমি মর্দানি দেখাচ্ছি না, আমি শুধু। মানুষ দেখছে, দেখুক, তোমার তো লজ্জা নেই, আমার আছে। কিন্তু আজ আমার লজ্জা ভেঙে গেছে। তুমি কি মনে করো আমি অন্ধ? আমি দেখি না তুমি আবরারের সামনে কিভাবে কুকুরে থাকো। আমার কাজিনরা যখন আমাকে খোঁচা দিয়ে বলে তোর বয়ফ্রেন্ড তো একটা লেডিস, তখন আমার কলিজায় কেমন লাগে তুমি বুঝবে না। কারণ তোমার কলিজা বলতে কিছুই নেই, ওটা পচে গেছে। আমি লেডিস না তিন্নি, পরিস্থিতির শিকার। তুমি শুধু ওপরটা দেখছো। চুপ, একদম চুপ। আবার তেনা পেঁচাবে না। পরিস্থিতি সবার থাকে, রিক্সাওয়ালারও আত্মসম্মান থাকে,
তোমার সেটাও নেই। বাবা কাল রাতে আমাকে যখন মারছিল, আমি শুধু ভাবছিলাম, এখন যদি জিদান আসতো, এখন যদি ও এসে বাবার হাতটা ধরে বলতো, খবরদার তিন্নির গায়ে হাত তুলবেন না। সিনেমার মতো লাগছে শুনতে। হ্যাঁ, আমি এটাই চেয়েছিলাম, তুমি একটু হিরো হও। কিন্তু তুমি তখন বাথরুমে ফুসকে পড়ে হাত পা কেটেছো। ছি। তিনি বিশ্বাস করো, আমি যদি পারতাম। পারলে না কেন? আর তুমি পারবেও না, কারণ তুমি ভীতু। তুমি একটা প্যারাসাইট। আমার ঘাড়ে চড়ে তুমি তোমার একাকিত্ব দূর করেছো। 3 বছর 3 বছর ধরে তোমাকে বোঝাচ্ছি, কিন্তু তুমি আমার একটা কথাও গায়ে নিচ্ছ না। আর কত? হ্যাঁ, তোমাকে ভালোবেসে কি আমি ভুল করেছি? শোনো, আমি ডিসিশন নিয়ে নিয়েছি। বাবা যে টাকলু ব্যবসায়ীকে ঠিক করেছে, আমি ওকেই বিয়ে করব। অন্তত সে আমাকে প্রোটেকশন দিতে পারবে, আমার কথা বুঝবে, তোমার মতো বিপদের সময় বাথরুমে লুকাবে না। টাকলু ব্যবসায়ী? তিনি? তুমি রাগের মাথায় কি বলছো এসব? তুমি না আমাকে ভালোবাসতে? বাঁচতাম। পাস্ট টেন্স। এখন করুণা হয়। যাও, আমার সামনে থেকে সরে যাও। তোমার ওই করুণ মুখ দেখে আমার কাজ চলে যাচ্ছে। জিদান তিন্নির পথ আটকানোর জন্য আবার সামনে এসে দাঁড়ান। উত্তেজনায় জিদান খেয়াল করেনি তার ব্যান্ডেজ করা হাতের ক্ষত থেকে রক্ত চুইয়ে পড়ছে। তিন্নি সেটা দেখে ফেলে। তার রাগী চোখ হঠাৎ করে একটু নরম হয়ে যায়, কিন্তু সেই রাগটা ধরে রাখার চেষ্টা করে। সরো বলছি, আমার রাস্তার সামনে দেওয়াল হয়ে দাঁড়াবে না। আর এটা কি? তোমার হাত থেকে তো রক্ত পড়ছে, ব্যান্ডেজটা লুজ হয়ে গেছে। তুমি কি সেন্সলেস নাকি? ব্যথা পাও না? পাক রক্ত পড়ুক। তুমি চলে গেলে আমি বেঁচে থেকেও মরে যাব। এই হাত পচে গেলে আমার কিছু যায় আসে না। নাকামি করবে না একদম। বাংলা সিনেমার ডায়লগ দিও না আমার সামনে। হাত পচে গেলে তো আমারই বদনাম হবে যে এক্স গার্লফ্রেন্ডের জন্য হাত কেটেছে। যাও, ওই নার্স স্টেশনে গিয়ে বলো নতুন করে ড্রেসিং করে দিতে। ইনফেকশন হলে হাতটা কেটে ফেলতে হবে। তখন তো ভিক্ষা করা ছাড়ার কোনো উপায় থাকবে না। এমনিতেই তো ভিখারির মতো স্বভাব। তুমি করে দাও না। আগে তো আমার সামান্য জ্বর হলেই তুমি মাথায় পানি পট্টি দিতে, আজ হাতটা কেটে ফেলতে বলছো? আগে আমি মরে গেছি জিদান, ওই তিন্নি আর নেই। এখন আমি প্র্যাকটিক্যাল হতে শিখেছি। যাও, ডাক্তারের কাছে যাও। আর হ্যাঁ, ঠিক মতো অ্যান্টিবায়োটিক খাবে। মরে গিয়ে আবার আমাকে পুলিশ কেসে ফেলো না। আমি আর কোনো ঝামেলা চাই না। আমার জীবনটা তো শেষ করেইছ। আর অভিশাপ দিও না। তিনি? আর একটা কথাও না। গুড বাই জিদান। আর কখনো আমার খোঁজ নেবে না। যদি নাও, আমি কিন্তু সত্যি পুলিশে কমপ্লেন করব। তিন্নি আর দাঁড়ায় না। সে চোখের পানি মুছতে মুছতে দ্রুত পায়ে করিডর দিয়ে চলে যায়। জিদান তার দিকে হাত বাড়িয়ে নামিয়ে নেয়। তার ব্যান্ডেজ ভিজে লাল হয়ে গেছে, কিন্তু বুকের ভেতরের রক্তক্ষরণ তার চেয়েও বেশি। তার ভেতরের কমান্ডোটা চিৎকার করে এবং প্রতিবাদ করতে চাইছে, কিন্তু বাইরের জিদান অসহায়ভাবে দেওয়ালে মাথা ঠেকিয়ে বসে আছে। জিদান উঠে তার মেসে আসে। গতকালের মিশনে থাকায় তার খাওয়া হয়নি, তাই হালকা নাস্তা করে সে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ে। দুপুর 12টা। ক্লাসরুমে পিনপন নীরবতা। প্রফেসর ডাক্তার জামান লেকচার দিচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে। ছাত্রছাত্রীরা নোটস নিচ্ছে। জিদান পেছনের বেঞ্চে বসে আছে। তার মন ক্লাসে নেই। সে বারবার তার ব্যান্ডেজ করা হাতের দিকে তাকাচ্ছে। হঠাৎ দরজায় ভারী বুলেটের শব্দ। 3জন পুলিশ অফিসার ক্লাসে প্রবেশ করে। তাদের সাথে আবরারের ঠোঁটের কোণে শয়তানি হাসি। এক্সকিউজ মি স্যার, আমরা একটু ইন্টারাপ্ট করছি। একটা ইনভেস্টিগেশনের ব্যাপারে কথা বলতে হবে। ক্লাস চলছে অফিসার, পরে আসা যায় না? এখন তো খুব গুরুত্বপূর্ণ টপিক পড়াচ্ছি। সরি স্যার, জরুরি ব্যাপার। গত রাতে বেরিভাত এলাকায় একটা বড় ড্রাগস ব্লাস্ট হয়েছে। আমাদের কাছে ইনফরমেশন আছে ওই ক্লাস্টের কেউ একজন ওই এরিয়াতে কাল রাতেই ছিল। সাসপেক্ট ওখানেই আছে। ক্লাসে সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকে। ফিসফিসানি শুরু হয়ে যায়। আবরার পুলিশ অফিসারের কানে কানে কিছু বলে, তারপর হাত দিয়ে পেছনের বেঞ্চের দিকে ইশারা করে। স্যার, ওই যে পিছনের ছেলেটা জিদান, ওকে আমি কাল রাতে ক্যাম্পাসে দেখিনি। আর ওর হাতে ব্যান্ডেজ দেখেন। কাল রাতে নাকি মারামারি হয়েছে ওখানে। ওর হাতে কাটার দাগটা শিওর ওখানকারই।
পুলিশ অফিসার জিদানের দিকে এগিয়ে যায়। জিদান উঠে দাঁড়ায়, তার পা কাঁপছে, সে মাথা নিচু করে রাখে। এই ছেলে, তোমার নাম কি? দাঁড়াও সোজা হয়ে। জিদান জিদান আহমেদ। হাতে কি হয়েছে? ব্যান্ডেজ কেন? কাল রাতে কোথায় ছিলে? স্যার, আমি আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম, কাঁচ ভেঙে কেটে গেছে। আর কাল রাতে আমি রুমে ছিলাম। পাশ থেকে বলে উঠে, বাথরুমে কি করতে গিয়েছিলি রে? সাবান কুড়াতে? ক্লাসের সবাই হেসে উঠে। তিন্নি সামনের বেঞ্চেই বসে আছে, সে লজ্জায় মাথা নিচু করে ফেলে। চুপ, সাইলেন্স। এই ছেলে, সত্যি কথা বলো। আমাদের কাছে রিপোর্ট আছে তুমি কালকে ওদিকেই ছিলে। মিথ্যা কথা স্যার, ও রুমমেট বলেছে ও রুমে ছিল না। আমি নিজে ফোন দিয়ে কনফার্ম হয়েছি ও নিশ্চয় ড্রাগের চালানের সাথে ছিল। চেহারা দেখলেই তো নেশাখোর মনে হয়। স্যার, আমি আসলে আমি লেকের পাড়ে বসেছিলাম একা। বিশেষ করুন স্যার, আমি কিছু জানি না। আমার আমার মন খারাপ ছিল, তাই। লেকের পাড়ে বসে মশা মারছিলে নাকি ড্রাগ সাপ্লাই দিচ্ছিলে? চেহারা তো ভাজা মাছ উল্টে খাওয়ার মতন, কিন্তু তলে তলে তো অনেক কিছুই মনে হচ্ছে। থানায় চল, তোকে লেকের হাওয়া বের করে দেব। স্যার, ও সত্যি কিছু জানে না। ও খুব ভীতু প্রকৃতির ছেলে। ও ড্রাগসের ধারের কাছেও যায় না। প্লিজ ওকে ছেড়ে দিন, আপনারা ভুল করছেন। আপনি ওর ওকালতি করছেন কেন? গার্লফ্রেন্ড নাকি ওর? আজকালকার মেয়েদের রুচিও অদ্ভুত, এমন একটা ছেলের জন্য সাফাই গাইছে। পুরো ক্লাস আবার হেসে উঠে। জিদান তিন্নির দিকে তাকায়, তিন্নির চোখ দিয়ে পানি পড়ছে। এই অপমান জিদানের নিজের জন্য গায়ে লাগে না, কিন্তু তিন্নির অপমান সে নিতে পারে না। তবুও মিশনের স্বার্থে তাকে চুপ থাকতে হয়। স্যার, ম্যামের সাথে আমার কোনো সম্পর্ক নেই। উনি এমনি মায়া দেখাচ্ছেন। প্লিজ ম্যামকে কিছু বলবেন না। আমি থানায় যাব। আমি আমি নির্দোষ স্যার। পুলিশ জিদানকে ধাক্কা দিয়ে ক্লাসের বাহিরে নিয়ে যায়। যাওয়ার সময় জিদান একবার তিন্নির দিকে তাকায়। তিন্নির চোখে এখন আর ভালোবাসা নেই, আছে শুধু করুণা আর লজ্জা। বিকেল 4টা, থানা থেকে ছাড়া পেয়ে জিদান সোজা কফি শপে এসেছে। পুলিশ তাকে বেশিক্ষণ আটকায়নি, কারণ উপর মহল থেকে কল এসেছে। সে একটা কোনার টেবিলে বসে ব্ল্যাক কফি খাচ্ছে। পাশের টেবিলে তিন্নি বসে আছে তার বান্ধবী সুমির সাথে। তিন্নি জিদানকে আসতে বলেছিল। সুমি, আমি আর পারছি না। আজ ক্লাসে যা হলো, আমার আর মুখ দেখানোর জায়গা নেই। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। বাদ দে তিন্নি, এই ছেলের কোনো ফিউচার নেই, কোনো সম্মান নেই। তুই কেন নিজের লাইফটা নষ্ট করছিস? ও তোকে শুধু নিচেই নামাবে, দেখছিস না? পুলিশ কেসও খেয়ে গেছে। জিদান সব শুনেছে, কিন্তু চুপ করে কফির মগে চুমুক দিচ্ছে। হঠাৎ কফির শপের কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকলো জানাব রহমান, তিন্নির বাবা। তার সাথে আরও 2জন বয়স্ক লোক। রহমান সাহেব তিন্নিকে দেখেই হনহন করে এগিয়ে আসেন। তিন্নি, তোমাকে না বলেছিলাম বাসের শেষে সোজা বাসায় ফিরবে? এখানে কি করছো? আর ফোন ধরছো না কেন? বাবা, আমি বান্ধবীর সাথে একটু দরকার ছিল। ও, তার মানে ওই রাস্তার ছেলের সাথে দেখা করতেই এখানে আসা? বান্ধবীটা জাস্ট একটা শু, তাই না? আমি কি বোকা নাকি? বাবা প্লিজ সিন ক্রিয়েট করো না। মানুষ দেখছে, আস্তে কথা বলো। মানুষ দেখুক দেখুক, আমার মেয়ে কত নিচে নেমেছে। আজ আমার মাথা নিচু করে দিয়েছে তুমি। তিনি জিদানের টেবিলের সামনে গিয়ে দাঁড়ান। জিদান মাথা নিচু করে বসেছিল। এই ছেলে, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? তোমাকে না ওয়ার্নিং দিয়েছিলাম এর আগেও? আবার আমার মেয়ের পিছু নিয়েছো কেন? জিদান ধীরে ধীরে মাথা তুলে, তার চোখে আজ আর ভয় নেই। আজ সারাদিনের অপমান, পুলিশ কাস্টাডি আর তিন্নির কান্না সব মিলে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আঙ্কেল, আমি তিন্নিকে ভালোবাসি। আমরা শুধু কথা বলছিলাম। আমি কোনো ক্রাইম করিনি। ভালোবাসা? তোর মতো ভিখারির মুখে ভালোবাসার কথা মানায় না। তুই কি দিবি আমার মেয়েকে? 3 বেলা বাদ জোটানোর মুরুদ আছে তোর? ড্রাগ এডিক্ট কথাকার। আজ শুনলাম পুলিশ তোকে ধরে নিয়ে গিয়েছিল। ছি, আমার মেয়ে শেষে কিনা একটা চোরের প্রেমে পড়লো। বাবা চলো, প্লিজ চলো। আমি আর আসবো না ওর কাছে, প্রমিস করছি। শোন বেয়াদ্দব, যদি আর কোনো দিন আমার মেয়ের ছায়ার আশেপাশেও তোকে দেখি, তোর ওই ঠ্যাং ভেঙে আমি হাতে ধরিয়ে দেব। তোর মতো ছেলেদের জেলখানা থাকা উচিত, ভদ্র সমাজে না। তুই একটা আবর্জনা।
জিদানের হাতের মুঠো শক্ত হয়ে যায়, তার হাতের শিরাগুলো ফুলে উঠেছে। সে চাইলে এই মুহূর্তে উঠে দাঁড়িয়ে রহমান সাহেবকে বুঝিয়ে দিতে পারে সে কে। সে চাইলে 1 সেকেন্ডে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু ইনি তিন্নির বাবা। জিদান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সে রহমান সাহেবের চোখের দিকে সোজাসুজি তাকায়। তার উচ্চতা রহমান সাহেবের চেয়েও বেশি। আঙ্কেল, আপনি মুরব্বী, আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু সম্মানের সাথে কথা বলুন। দারিদ্র কোনো অপরাধ নয়, আর আমি চোরও নই, ড্রাগ এডিক্টও নই। আমি শুধুই একজন মানুষ যে আপনার মেয়েকে ভালোবাসে। আর আবর্জনা আমি নই, আবর্জনা আপনাদের ওই নোংরা মানসিকতা। কি তোর এত বড় সাহস? তুই আমার মুখে মুখে তর্ক করছিস? চল মা, আর এক মুহূর্ত না এখানে। তিনি তিন্নির হাত ধরে হ্যাচকাট টেনে নিয়ে যান। তিন্নি যাওয়ার সময় একবার পেছন ফিরে তাকায়, তার চোখে অসহায়ত্ব। সে জিদানকে কিছু বলতে চায় কিন্তু পারে না। জিদান পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে থাকে। কফি শপের ওয়েটার এসে ভাঙা মগ পরিষ্কার করতে থাকে। আর মাত্র 48 ঘন্টা তিন্নি। অপারেশন রেড ডন শেষ হলেই আমি আসব। ইউনিফর্ম পরে স্যালুট দিয়ে তোমার বাবার সামনে দাঁড়াবো। তিনি তখন জানবেন তিনি কাকে ভিখারি বলেছিলেন। কিন্তু ততক্ষণ পর্যন্ত তুমি কি আমার জন্য অপেক্ষা করবে, নাকি অনেক দেরি হয়ে যাবে? জিদান কফি শপ থেকে বেরিয়ে উত্তরা সেক্টর 4-এর একটি সেফ হাউসে চলে আসে। রাত তখন 10টা। সাধারণ একটা অ্যাপার্টমেন্ট। বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে কি চলছে। জানলার পর্দাগুলো মোটা কাপড়ের, যাতে ভেতরে আলো বাইরে না যায়। টেবিলের উপর ঢাকার ম্যাপ ছড়ানো, লাল কালিতে দাগানো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। কর্নেল ইসফাক পায়চারি করছেন, তার কপালে চিন্তার ভাঁজ। জিদান দরজার লক চেক করে ভেতরে ঢোকে। তার পরনে সাধারণত টি শার্ট আর জিন্স, কিন্তু চোখে মুখে কঠিন সংকল্প। এসেছো জিদান, বসো, সময় খুব কম, পানি খাবে? না স্যার, পানির পিপাসা মরে গেছে, আপনি দিন। সিচুয়েশন ক্রিটিক্যাল জিদান। আমাদের ইন্টেলিজেন্সের রিপোর্ট কনফার্ম করেছে যে ভার্সিটির কেমিস্ট্রি ল্যাবের ভেতর প্রজেক্ট সাইলেন্ট ডেথ নামের একটা বায়োলজিক্যাল ওয়েপেন তৈরি হচ্ছে। জিনিসটা দেখতে সাধারণ তরল পদার্থের মতো, অনেকটাই রেড মার্কারির আদলে বানানো, কিন্তু এর এক ফোঁটা যদি বাতাসের সংস্পর্শে আসে পুরো ক্যাম্পাস শ্মশান হয়ে যাবে। স্যার, আমি ল্যাবের এক্সেস কার্ড ক্লোন করতে পেরেছি, কিন্তু আমার সন্দেহ ডিন অফিসার কাউকে নিয়ে। প্রফেসর কামালকে আমি কয়েকবার ল্যাবে লেট নাইটে দেখেছি। ওনার মুভমেন্ট আমার সুবিধার মনে হচ্ছে না। শুধু কামাল না, এর পেছনে বড় কোনো সিন্ডিকেট আছে। তাদের মাস্টার মাইন্ড ভার্সিটির ভেতরেই খাপটি মেরে আছে। আমরা তাকে দ্য শ্যাড বলে ডাকছি। তার আসল পরিচয় কেউ জানে না। জিদান, তোমার হাতে সময় নেই। আগামী 48 ঘন্টার মধ্যে ওরা এই কেমিক্যাল দেশের বাইরে পাচার করবে, অথবা কোনো নাশকতার জন্য ব্যবহার করবে। 48 ঘন্টা অনেক সময় স্যার। আমি আজ রাতেই ল্যাব চেক করব। সাবধান জিদান, ওরা কিন্তু তোমাকে সন্দেহ করতে শুরু করেছে। আবরারের ওই গ্যাংটা শুধু সিসকে মাস্তান না, ওরা এদের ফ্রন্টলাইন সোলজার হিসেবে কাজ করছে অজান্তেই। আর শোনো, জি স্যার। ব্যক্তিগত আবেগ যেন ডিউটিতে বাধা না দেয়। শুনলাম তিন্নির বিয়ে ঠিক হয়েছে। স্যার, আপনি জানেন? আমি তোমার বস জিদান, আমি সব জানি। মেয়েটা ভালো। কফি শপে তিন্নিকে তার তোমার সাথে দেখে আর দেরি করতে চাইছেন না, তাই তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করছেন। কিন্তু এখন ফোকাস নড়লে চলবে না। কান্ট্রি ফার্স্ট, মনে রেখো, হাজারো মানুষের জীবন এখন তোমার হাতে। ইয়েস স্যার, কান্ট্রি ফার্স্ট। তিন্নিকে বাঁচানোর সেরা উপায় হলো এই শহরটাকে বাঁচানো। আমি আসছি স্যার। জিদান স্যালুট না দিয়েই বেরিয়ে যায়, কারণ সে সিভিলিয়ান ড্রেসে আছে। কর্নেল ইসফাক দীর্ঘশ্বাস ফেলে ম্যাপের দিকে তাকিয়ে থাকে। তিনি জানেন তার সেরা অফিসার এখন আগুনের উপরেই দাঁড়িয়ে হাঁটছে। পরের দিন দুপুর 12টা, টিএসসি অডিটোরিয়াম। লেকচারাল প্রোগ্রাম চলছে। অডিটোরিয়ামের কোনায় কানায় পূর্ণ।
স্টেজে নীল শাড়ি পরে তিন্নি গান গাইছে রবীন্দ্রসঙ্গীত আমারও পরানো যাহা চায়। সে শেষবারের মতন ভার্সিটিতে এসেছে, তার ভার্সিটি জীবনের শেষ দিনটা গান গেয়েই সমাপ্ত করতে চাইছে। তার গলায় অদ্ভুত এক বিষাদ, যেন গানটা সে গাইছে না, কান্না সুর হয়ে বের হচ্ছে। দর্শক সারির একদম পেছনের দরজায় আড়ালে দাঁড়িয়ে আছে জিদান। সে অন্ধের মতো তিন্নিকে দেখছে। এই মেয়েটা তার জীবনের আলো, অথচ তাকেই সে অন্ধকারে ঠেলে দিচ্ছে। দোস্ত, তিন্নির গানটা আজ অন্যরকম লাগছে না? মনে হচ্ছে খুব কষ্টে আছে। আরে থাকবে না, শুনলাম বাপ নাকি জোর করে বিয়ে দিচ্ছে, আর ওইদিকে বয়ফ্রেন্ডটা তো একটা বলদ। গান শেষ হয়, হাততালির শব্দে অডিটোরিয়াম ফেটে পড়ে। তিন্নি স্টেজ থেকে নেমে গ্রিন রুমের দিকে করিডোরে আসে। সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিলেন আবরার ও তার সাঙ্গপাঙ্গরা। আবরার আজ বেশ ফুরফুরে মেজাজে আছে। বাহ, কি গলা, কোকিল কণ্ঠী একদম। তা ম্যাডাম, শেষবারের মতো গান তো শোনালেন, অবশ্যই এর আগে প্রতি বছর শুনিয়েছেন। আপনার গলার সুর দারুণ। এবার একটু মনটা দেন। ওই ফকিরনির সাথে আর কতদিন? শুনলাম বাপ নাকি বিয়ে ঠিক করেছে। তার সে আমার গাড়িতে চলেন, লং ড্রাইভে যাই, লাইফ সেট করে দেব। রাস্তা ছাড়ো আবরার, আমার রুচি অতটা নিচে নেমে যায়নি যে তোমার বকাটে গাড়িতে উঠবো। রুচি তো তোর জিদানের সাথে প্রেম করার সময় নষ্ট হয়েছে, এ তো ভাব দেখাস না। আবরার তিন্নির হাতটা খপ করে ধরে ফেলে। তিন্নি চিৎকার করার চেষ্টা করে। হাত ছাড় ছোট লোক। সে অন্য হাত দিয়ে আবরারকে থাপ্পড় মারতে যায়। আবরার সেই হাতটাও ধরে ফেলে। ঠিক সেই মুহূর্তে করিডোরে অন্ধকার ফুঁড়ে জিদান উদয় হয়। তার হাঁটা ধীর, কিন্তু তার চোখের মনি স্থির। হাতটা ছেড়ে দে আবরার। ওরে বাবা, হিরো আসছে। কিরে ফকিনি, আজ তোকে বাঁচাবে কে? পুলিশ নাকি তোর ওই বাথরুমের ফ্লোর? শেষবারের মতো বলছি, হাত ছাড়। মেয়েদের গায়ে হাত দেওয়া পুরুষের কাজ না। তুই আমাকে ম্যানার্স শেখাবি? তুই? আবরার তিন্নির হাত ছেড়ে দিয়ে সোজা জিদানের নাকের উপরে একটা ঘুষি মারে। জিদান চাইলেই এক ঘুষি ডচ করতে পারত, কিংবা আবরারের হাত ভেঙে দিতে পারত, কিন্তু সে নড়ল না। ঘুষিটা সরাসরি তার নাকে লাগলো। ফিনকি দিয়ে রক্ত বের হলো। জিদান টলতে টলতে পড়ে যাওয়ার ভান করতে লাগলো। জিদান, না, আবরার, ওকে মেরো না প্লিজ। আমরা কি মানুষ? না, জানোয়ার না। ভাই লাগাও আর একটা, কাজর হাড়গোড়া সব ভেঙে দেব। আবরার জিদানের কলার ধরে তাকে টেনে তোলেন, তারপর পকেটে একটা লাথি মারে। জিদান দেওয়ালে ধাক্কা খেয়ে পড়ে যায়। এই ধস্তাধস্তি ভান করে জিদান খুব কৌশলে নিজের পকেট থেকে একটা ছোট কালারের বোতাম এর মতন ডিভাইস বের করে এবং আবরারের প্যান্টের পেছনের পকেটের ভাঁজে গুজে দেয়। কাজ শেষ। কিরে, এখন কথা বের হচ্ছে না মুখ দিয়ে? তেজ কোথায় গেল? মার আবরার, যত খুশি মার। আমার শরীর ভাঙতে পারবি, কিন্তু কিন্তু কি ফিলসফি ঝাড়াস? আবরার আবার তাকে মারতে উদ্যত হয়, কিন্তু তিন্নি মাঝখানে এসে দাঁড়ায়। সেই দুই হাত দিয়ে জিদানকে আড়াল করে। খবরদার আবরার, আর একটা টোকাও যদি ওকে দাও, আমি কিন্তু প্রিন্সিপাল স্যারের কাছে যাব না, সোজা পুলিশ কমিশনারের কাছে যাব। আমার চাচার নাম তো জানোই। যা, ছেড়ে দিলাম। মেয়েদের আসলে তলে লুকিয়ে থাকা হিজড়া একটা। চল রে তোরা, আজ রাতে বড় পার্টি আছে। আবরার তার দলবল নিয়ে চলে যায়। করিডোরে শুধু তিন্নি আর জিদান। তিন্নি নিজের ওড়না দিয়ে জিদানের নাক আর ঠোঁটের রক্ত মুছে দিচ্ছে। তার চোখ দিয়ে অঝোরো ধারায় পানি পড়ছে। তুমি কেন আসলে জিদান? কেন মার খেলে? তুমি কি পাগল? একটা ঘুষি আটকানোর ক্ষমতাও কি তোমার নেই? ব্যথা পাইনি তো, তুমি আছো না। তোমার ছোঁয়া লাগলে সব ব্যথা কমে যায়। চুপ করো, একদম চুপ। এই নাটক আর কতদিন? কাল আমার এঙ্গেজমেন্ট। তুমি কি কিছুই করবে না? এভাবে মার খেয়েই জীবন পার করবে? আর একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। জিদান মনে মনে বলছে, তোর সময় শেষ আবরার। ট্র্যাকার সেট করা হয়ে গেছে। আজ রাতে তুই যেখানেই যাবি, আমি তোর ছায়া হয়ে থাকবো। বসে থাকো তুমি তোমার ধৈর্য নিয়ে। আমি গেলাম। আগামীকাল আমার এঙ্গেজমেন্ট।
দাওয়াত খেতে এসে পড়ো, বাই। বলেই তিনি উঠে যায়। জিদান ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। রাত 8টা। এদিকে তিন্নি বাসায় উৎসবের আমেজ। ড্রয়িং রুমে তিন্নির স্বজন গিজগিজ করছে। তিন্নির বাবা রহমান সাহেব হাসি মুখে মেহমানদের আপ্যায়ন করছে। আগামীকালের এঙ্গেজমেন্ট, মিষ্টির প্যাকেট, শাড়ির বক্স সব কিছু সাজানো, কিন্তু তিন্নির ঘরের দরজা বন্ধ। সে বিছানায় বালিশে মুখ গুজে কাঁদছে। বাইরে থেকে মেয়ের ডাক শোনা যাচ্ছে। তিন্নি, ও তিন্নি, দরজাটা খোল মা, দরজাটা খুলে শাড়িটা দেখে পছন্দ কর। তিন্নি কোনো উত্তর দেয় না। সে কাপা হাতে ফোনটা বের করে। স্ক্রিনে জিদানের নাম। এটাই হয়তো শেষ কল। সে ডায়াল করে। অন্য প্রান্তে জিদান একটা মিলিটারি জিপে বসে আছে। জিদানের পরনে ফুল ইউনিফর্ম, হাতে M4 কার্বোনাইট রাইফেল। তার পাশে বসে আছে সার্জেন্ট রাশেদ। তিন্নির ফোন রিসিভ করে বলে, হ্যালো জিদান, তুমি কোথায়? টেনি, আমি আমি একটু ব্যস্ত, বাইরে আছি। ব্যস্ত? কাল আমার এঙ্গেজমেন্ট। আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আর তুমি ব্যস্ত? তুমি কি মানুষ জিদান, নাকি পাথর? তিনি প্লিজ বোঝার চেষ্টা করো, আমার একটা জরুরি কাজ আছে। আমি তোমাকে পরে কল দিচ্ছি। পরে? আর কখন পরে? যখন আমার কবুল বলা হয়ে যাবে তখন? আমি আজ বিষ খাবো জিদান, সত্যি বলছি। আমি সুইসাইড করব। তুমি ভালো থেকো, তোমার কাজ নিয়ে। তুমি একটা স্বার্থপর। তিন্নি খট করে ফোনটা কেটে দেয়। জিদান ফোনের দিকে তাকিয়ে থাকে। ফোনের স্ক্রিনের অন্ধকার হয়ে যায়, ঠিক যেমন তার পৃথিবীটা অন্ধকার হয়ে আসছে। এনি প্রবলেম? ম্যাম কল দিয়েছিলেন? গাড়ি জোরে চালাও ফার্স্ট। ড্যামিট, আরও জোরে। ইয়েস স্যার। আমি আজ রাতে আসতাম, কিন্তু এখন যদি আমি আসি পুরো ঢাকা শহর ধ্বংস হয়ে যাবে। আমাকে আগে শয়তানগুলোকে থামাতে হবে, তারপর আমি আসব। কথা দিলাম আমি আসব। জিদানের সামনে এখনো দুটো যুদ্ধ। এক, দেশের শত্রুকে থামানো। 2, ভালোবাসার মানুষকে বাঁচানো। কিন্তু সে জানে না তার অজান্তেই শত্রুরা তিন্নির দিকে নজর দিয়েছে। আবার হয়তো তার বসকে বলে দিয়েছে তিন্নির কথা। জিদান ভেবেছে তিন্নি নিরাপদ আছে তার বাসায়, কিন্তু বিপদ যে কত কাছে সে কল্পনাও করতে পারছে না। রাত 2টা। কার্জন হল কমিউনিস্ট ল্যাব। মাঝরাতে কার্জন হল এলাকা ভুতুরে মনে হয়। লাল লাইটের দালানগুলো অন্ধকারের মধ্যে দানবের মতন দাঁড়িয়ে আছে। জিদান এবং তার শ্যাডো ইউনিট এর নিঃশব্দে ক্যাম্পাসে প্রবেশ করছে। কোনো সাইরেন নেই, কোনো আলো নেই, শুধু নিস্তব্ধতা। জিদান হ্যান্ড সিগন্যাল দেয়। 3 জন কমান্ডো ল্যাবের পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকে। জিদান মেইন ডোর দিয়ে প্রবেশ করে। ল্যাবের ভেতরটা ঠান্ডা, কেমিক্যালের তীব্র গন্ধ বাতাসে ভাসছে। ক্লিয়ার দ্য এরিয়া, চেক এভরি কর্নার। স্যার, ল্যাব তো খালি, কেউ নেই। মানে কি? ইন্টেলিজেন্স ভুল হতে পারে না। আবরারের ট্র্যাকার তো এখানেই শো করছে। জিদান একটা টেবিলের কাছে যায়। সেখানে একটা ল্যাপটপ রাখা। ল্যাপটপটা অন করা, স্ক্রিনটা কালো। হঠাৎ স্ক্রিনটা জ্বলে ওঠে। একটা ভিডিও মেসেজ প্লে হতে শুরু করে। ভিডিওতে দেখা যাচ্ছে একটা অন্ধকার ঘর। মাঝখানে একটা চেয়ারে তিন্নিকে বেঁধে রাখা হয়েছে। তার মুখে চওড়া টেপ লাগানো। সে ভয়ে চোখ বড় বড় করে তাকাচ্ছে আর গোঙানোর চেষ্টা করছে। তার বুকের সাথে লাল, নীল আর পেঁচানো একটা ডিজিটাল টাইম বোমা ফিট করা। মানে এই অল্প সময়ের মধ্যেই তিন্নিকে কিডন্যাপ করা হয়েছে। জিদানের হাত থেকে রাইফেলটা প্রায় পড়েই যাচ্ছিল। সে নিজেকে সামলে নেয়। ল্যাপটপের স্পিকার থেকে একটা যান্ত্রিক গলার আওয়াজ ভেসে আসে। ওয়েলকাম ক্যাপ্টেন জিহাদ। সরি, ভার্সিটির সবাই তো তোমাকে ভিতু জিহাদ হিসাবে চেনে। আমি জানতাম তুমি আসবে। তোমার ছাত্র অভিনয়টা দারুণ ছিল, অস্কার পাওয়ার মতো। কিন্তু তোমার প্রেমিকা এখন আমার মেহমান। না তিন্নি, না। তুমি আমার ইকুইপমেন্ট আটকাতে চাও, বেশ, কিন্তু তার বিনিময়ে তিন্নির টুকরোগুলো ঘোরাতে হবে। সকাল 6টার মধ্যে যদি তুমি আমাদের শেপ প্যাসেজ না দাও এবং এয়ারপোর্ট ক্লিয়ার না রাখো, তাহলে টিকটক টিকটক বুম, লাল শাড়ি বদলে কাফনের কাপড় রেডি রেখো। ভিডিওটা শেষ হয়ে যায়। স্ক্রিনে এখন শুধু তিন্নির ভয়াত্ম মুখটাই চিহ্ন স্থিত। জিদানের শ্বাস দ্রুত হয়ে যায়। তার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। সে ল্যাপটপটা আছাড় মেরে ভাঙতে যায়, কিন্তু থামিয়ে দেয়। লোকেশনটা ট্রেস করতে হবে। সহকর্মী অফিসার টাইগার বলে,
স্যার এখন কি করব? হেডকোয়ার্টারকে জানাবো? সিচুয়েশন তো হাতের বাইরে চলে গেছে, হোস্টেজ সিচুয়েশন। না, হেডকোয়ার্টার জানলে নেগোসিয়েশন শুরু করবে, আর এরা নেগোসিয়েশন করার লোক না। এটা এখন পার্সোনাল, কেউ জানবে না। কিন্তু স্যার, এটা তো প্রোটোকলের বাইরে। প্রোটোকল জাহান নামে যাক, ওরা আমার কলিজায় হাত দিয়েছে। টাইগার, আমার টিম নিয়ে আমি মুভ করব। আবরারের ট্র্যাকার লাস্ট কোথায় ছিল চেক করো। ওই শয়তানটা যেখানে আছে তিন্নিও সেখানেই আছে। লাস্ট লোকেশন দেখাচ্ছে আমিনবাজার ল্যান্ডফিল। ওটা তো ময়লার ভাগাড় স্যার। ওখানেই ওদের কবর হবে, চলো। জিদান তার কলারের নিচের থেকে একটা লকেট বের করে। লকেটটা খুলে ভেতরে তিন্নির ছোট একটা পাসপোর্ট সাইজের ছবি দেখে। সেই ছবিটা আলতো করে চুমু খায়। জিদান ল্যাব থেকে বেরিয়ে আসে। তার হাঁটার ভঙ্গি আর সেই ভার্সিটির ছেলের মতন নেই। সে এখন পুরো দস্তর শিকারী। রাত গভীর হচ্ছে আর জিদানের ভেতরের পশুটা জেগে উঠছে। আমি আসছি তিন্নি, জমদূত হয়ে আসছি ওদের জন্য। ভয় পেও না পাখি, আমি আসছি। জিদান পকেট থেকে একটা কয়েন বের করে টেবিলের উপর রাখে, তারপর ধীরে ধীরে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা আরিচা হাইওয়ে অন্ধকার চিরে একটা কালো রঙের মডিফাইড জিপ ঝড়ের গতিতে ছুটে চলছে। আমিনবাজারের দিকে যাচ্ছে। রাস্তাটা বেশ ফাঁকা, স্পিডোমিটারের কাঁটা 160 ছুঁই ছুঁই। আলফা টিম, পজিশন আপডেট দাও। আমি আর 5 মিনিটের মধ্যে রেড জোন ঢুকছি। পেছনের জঞ্জালগুলো পরিষ্কার করতে হবে। স্যার, আপনার পেছনে দুটো বাইক আর একটা এসইউভি আছে। ওরা আপনাকে টার্গেট করেছে। আমরা কি ইন্টারাপ্ট করব? না, তোরা মেইন গেট কভার করো। পেছনে এদের আমি দেখছি। আমার রাস্তার কাটা আমি নিজেই সরাবো। শুধু খেয়াল রেখো হস্টেজ যেন ক্র্যাচও না খায়। তিন্নির কিছু হলে আমি পুরো ঢাকা শহর জ্বালিয়ে দেব। হঠাৎ পেছনের বাইকগুলো থেকে জিদানের জিপ লক্ষ্য করে গুলি ছোড়া শুরু হয়। গুলিগুলো জিপের বুলেট প্রুফ কাচে লেগে ঠিকরে পড়ে। জিদান একটা বাঁকা হাসি দেয়। সে এক হাতে স্টিয়ারিং ধরে, অন্য হাতে ড্যাশবোর্ড থেকে তার গ্লাস নাইটটির পিস্তলটি তুলে নেয়। বাচ্চা ছেলেরা আগুন নিয়ে খেলতে এসেছে। জিদান হঠাৎ করে ব্রেক কষে জিপের গতি কমিয়ে দেয়। পিছনের বাইকটা নিয়ন্ত্রণ হারিয়ে জিপের খুব কাছে চলে আসে। ঠিক সেই মুহূর্তে জিদান জানলার কাচ নামিয়ে পেছনের দিকে 2 রাউন্ড গুলি করে। বাইকের সামনের চাকা ব্লাস্ট হয়ে যায়। বাইকটা স্লিপ কেটে রাস্তার পাশে ছিটকে পড়ে। 1 উইকেট ডাউন। এবার বড় মাছটা। কালো এসইউভিটা এবার জিদানের জিপের পাশে চলে আসে। ভেতর থেকে একজন মেশিন গান বের করে গুলি করার চেষ্টা করে। জিদান স্টিয়ারিংটা ডান দিকে সজোরে ঘোরায়। তার ভারী জিপটা সজোরে ধাক্কা মারে এসইউভিটাকে। মেটেলের সাথে মেটেলের সংঘর্ষে আগুনের ফুলকিও বের হয়। রাস্তাটা আমার বাবার না, কিন্তু এই রাতের দখল আমার। যা, ভাগারে যা। জিদানের ধাক্কায় এসইউভিটা রাস্তার ছিটকে নিচে খাদে পড়ে যায়। বিকট একটা শব্দ হয়। জিদান একবারও পিছনে তাকায় না। সে আবার গিয়ার শিফট করে। সামনে এখন শুধু অন্ধকার আর দূর থেকে একটা পরিত্যক্ত কেমিক্যাল ফ্যাক্টরি আবছা অবয়ব। আসছি তিনি, আর একটু, শুধু আর একটু সাহস রাখো পাখি। এইদিকে ফ্যাক্টরির ভেতরে কেমিক্যালের তীব্র ঝাঁঝালো গন্ধ। একটা বিশাল পিলারের সাথে তিন্নিকে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার মুখে নিকোপ্লাস্টার একটু আলগা হয়ে ঝুলে আছে। তার বুকের সাথে পেঁচানো তারের জট আর একটা ডিজিটাল ডিসপ্লে। সেখানে লাল রঙের সময় কমছে। 1 ঘন্টা 45 মিনিট বাকি। আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি আপনাদের কি ক্ষতি করেছি? আমার বাবা আপনাদের যত টাকা লাগবে দিবে। তিন্নির সামনে একটা ভাঙা টেবিলের উপর বসে পা দোলানো অবস্থায় রয়েছে প্রফেসর কামাল। তার হাতে একটা আপেল। সে খুব তৃপ্তি নিয়ে আপেলটা খাচ্ছে। পাশে দাঁড়িয়ে আছে আবরার। আবরারের চেহারা আর ফ্যাকাশে হয়ে গেছে। সে ঘামছে। টাকা টাকা তো কাগজের টুকরো মামনি। আমাদের যা দরকার তার টাকার চেয়েও দামি ক্ষমতা। আর তোমার ওই প্রেমিক জিদান সাহেব। স্যার, প্রেমিক মানে? ও তো ফকিরনি। ওর কাছে কি এমন ক্ষমতা আছে? আপনি বলেছিলেন শুধু মেয়েটাকে ভয় দেখিয়ে বাবার কাছ থেকে টাকা নেব। এখন তো দেখছি বোম টোম লাগিয়ে ফেলেছেন। আমি এই সব মার্ডারের মধ্যে নাই স্যার। আমি পলিটিক্স করি, টেরোরিস্ট না। তুমি এখনো শিশু আবরার। তুমি যাকে ফকিরনি ভাবছো সে আসলে বাংলাদেশ আর্মির প্যারা কমান্ডো ইউনিটের ক্যাপ্টেন জিদান। আমার ভুলের কারণে আমার পুরো প্রজেক্ট এখন হুমকির মুখে।
আর্মি? জিদান আর্মি? কি বলেন স্যার? ও তো আমার সামনে মাথা নিচু করে দাঁড়ায় থাকতো, চা এনে দিত। ও আর্মি? জিদান আর্মি? আপনারা কি বলছেন এসব? ও তো একটা সাধারণ ছাত্র, ও তো মশা মারতেও ভয় পায়। ভয় পায় না মা, ভয় পাওয়ার অভিনয় করে। ও তোমাদের সবার চোখের সামনে ধুলো দিয়েছে। ও আসলে আমাকে খুঁজছিল, আর তুমি হলে সেই টোপ যা গিলতে ওকে আসতেই হবে। স্যার, আমি বাসায় যাব, আমাকে ছেড়ে দিন। আমি জানলে এই কাজে কখনো আসতাম না। আর্মি আমার কেরিয়ার শেষ করে দিবে। আপনি আমার সাথে ফ্রড করেছেন স্যার। আপনার কথা মতো আমি আমার গুন্ডা বাহিনী দিয়ে তিন্নিকে তার বাসা থেকে তুলে এনেছি। এখন আপনি বলছেন টোপ দিয়ে জিদানকে ধরার জন্য? প্রফেসর কামাল আপেল খাওয়া বন্ধ করেন। তিনি পকেট থেকে একটা সাইলেন্সার লাগানো পিস্তল বের করেন। তার মুখের হাসিটা মিলিয়ে যায়। ঠিক বলেছ আবরার। আর্মি তোমার কেরিয়ার শেষ করে দিতে পারে, কিন্তু আমি তোমার সব কষ্ট এখনই শেষ করে দিচ্ছি। দাবার ঘুঁটি কখনো রাজাকে প্রশ্ন করে না। স্যার, স্যার না, প্লিজ। কোনো শব্দ হয় না, শুধু ফুরুত করে একটা আওয়াজ হয়। আবরারের বুকে লাল রক্তের ছোপ ফুটে ওঠে। সে অবিশ্বাস্য দৃষ্টিতে প্রফেসরের দিকে তাকিয়ে ধপ করে মাটিতে পড়ে যায়। তিন্নি ভয়ে চিৎকার করে ওঠে। না, ও আল্লাহ, আপনারা মানুষ না শয়তান। শয়তান তো এখনো দেখিনি মা, তোমার জিদান আসুক তারপরে দেখবো আসল খেলা। তিন্নি আবরারের লাশের দিকে তাকিয়ে থরথর করে কাঁপতে থাকে। তার মনে পড়ছে জিদানের সেই অসহায় মুখটা। সেই জিদান কি আসলেই এত বড় কেউ, নাকি এটা অন্য কোনো মিথ্যা গল্প? হঠাৎ ফ্যাক্টরির মেন গেটে বিকট একটা বিস্ফোরণের শব্দ হয়। লোহার বিশাল দরজাটা ছিটকে ভেঙে এসে পড়ে। ধোঁয়ার কুণ্ডলি পাকে ওঠে। ফ্যাক্টরির ভেতরে বাতিগুলো নিভে যায়। জ্বলে ওঠে ইমার্জেন্সি লাল আলো। সাইরেন বাজতে শুরু করে। পজিশন নে সবাই, পজিশন নে, ও এসে গেছে। ধোঁয়ার ভেতর দিয়ে একজন মানুষের অবয়ব দেখা যায়। ধীর পায়ে হেঁটে আসছে। তার পরনে কালো ট্যাকটিক ভেস্ট, হাতে অত্যাধুনিক M4 কার্বোনাইট রাইফেল, চোখে নাইট ভিশন গগলস। তার হাঁটার ভঙ্গিতে কোনো দ্বিধা নেই, আছে শুধু মৃত্যুর পরোয়ানা। ওই যে গেটে গুলি কর। সন্ত্রাসীরা এলোমেলো গুলি চালাতে শুরু করে। জিদান একটা পিলারের আড়ালে সরে যায়। সে পজিশন নিয়ে পাল্টা গুলি চালায় না, অপেক্ষা করে। যখনই কেউ রিলোড করার জন্য থামে, জিদান নিখুঁত নিশানায় গুলি করে। মনে মনে বলে, তিনি চোখ বন্ধ করো, এই দৃশ্য তোমার জন্য না। জিদান বিদ্যুৎ গতিতে মুভ করে। সে দৌড়ায় না, গ্লাইড করে। একজন সন্ত্রাসী তার সামনে এলে সে রাইফেলের বাট দিয়ে তার চোয়াল ভেঙে দেয়। তারপর বুকে গুলি করে। তার মুভমেন্ট রোবটের মতন নিখুঁত। তিন্নি আবছা লাল আলোয় মানুষটাকে দেখছে। এই উচ্চতা, এই হাঁটার ভঙ্গি বড্ড পরিচিত। কিন্তু এই মানুষটা তো মানুষ খুন করছে চোখের পলকে। কিছুক্ষণের মধ্যেই সব শান্ত, শুধু বারুদের পোড়া গন্ধ আর ধোয়া। জিদান ধীরে ধীরে তিন্নির দিকে এগিয়ে আসে। তার বুট জুতোর শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। তিন্নি ভয়ে সিটকে আছে। জিদান তিন্নির সামনে এসে হাঁটু গেড়ে বসে। সে তার মুখে নাইট ভিশন গগল খুলে ফেলে। তিন্নির চোখের সামনে ভেসে ওঠে সেই পরিচিত মুখ, কিন্তু এই চোখে সেই ভয় নেই, আছে এক সমুদ্র ক্লান্তি আর উদ্বেগ। জিদান, তুমি? এটা কি সত্যি তুমি? জিদান কোনো কথা বলে না। সে তিন্নির দিকে তাকিয়ে থাকে। সে তিন্নির দিকে তাকায় না। তার চোখ ঘুরছে চারিপাশে স্ক্যান করার জন্য। সে পকেট থেকে চাকু বের করে তিন্নির হাতের বাঁধন কাটে। কথা বলছো না কেন? তুমি তুমি এত মানুষ মারলে? আবরার বলছিল তুমি আর্মি। তুমি কি সত্যি? কথা বলার সময় নেই তিন্নি, বোমটা ডিফিউজ করতে হবে, নড়বে না একদম। আমি বিশ্বাস করতে পারছি না। তুমি তুমি এতদিন আমার সাথে অভিনয় করেছো, আমাকে ঠকিয়েছো। তোমাকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি, এমনকি তোমার ঘৃণাও সহ্য করতে পারি। জিদান বোমের তারের দিকে হাত বাড়াতে যাবে, ঠিক তখনই আড়াল থেকে প্রফেসর কামাল বেরিয়ে আসেন। তার হাতে একটা পিস্তল। তিনি তিন্নির মাথার পেছনে পিস্তলটা ঠেকিয়ে দাঁড়ান। স্টপ, আর এক প্যাক হলে ওর মগজ উড়িয়ে দেব। ক্যাপ্টেন জিদান, আমি জানতাম তুমি ইমোশনাল, আর এটাই তোমার দুর্বলতা। জিদান ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সে তার হাতের রাইফেলটা ফ্লোরে ফেলে দেয়। দুই হাত মাথার উপর তোলে। ওকে ছেড়ে দিন প্রফেসর, আপনার শত্রু আমি, আমাকে মারুন। মেয়েটা নির্দোষ। নির্দোষ? যুদ্ধে কেউ নির্দোষ থাকে না ক্যাপ্টেন।
ও মরে গেলে তোমার আত্মাটাও মরে যাবে, আর আমি সেটাই চাই। তোমাকে আমি জীবিত লাশ বানিয়ে রাখবো। জিদান, তুমিও পালাও, ও তোমাকে মেরে ফেলবে। ও আবরারকে মেরে ফেলেছে। তুমি যেও না প্লিজ। তোমাকে রেখে আমি মরেও শান্তি পাবো না তিন্নি। আমার অভিনয়টা খারাপ ছিল আমি জানি, আমি ভালো অভিনেতা না, কিন্তু ভালোবাসাটা একদম সত্যি ছিল তিন্নি। ভার্সিটির করিডোরে, লাইব্রেরিতে, লেকের পারে আমি প্রতিটা মুহূর্তে শুধু তোমাকেই চেয়েছি। তুমি চুপ করো। কেন তুমি আমাকে বলনি? কেন আমাকে এত কষ্ট দিলে? আমি তোমাকে কাপুরুষ ভেবেছি, আর তুমি? ওহ প্লিজ, এই মেলোড্রামা থামাও। আমার বমি আসছে। জিদান, হাঁটু গেড়ে বসে পড়ো, শেষ দোয়া পড়ে নাও। জিদান হাঁটু গেড়ে বসে। তার চোখ তিন্নির চোখের উপর নিবন্ধ, কিন্তু তার ডান হাতের আঙ্গুলগুলো অদ্ভুত একটা ছন্দে নড়ছে। এটা তার স্নাইপার টিমের জন্য সিগন্যাল। দূরে এক টাওয়ারের উপরে বসে থাকা স্নাইপার ইগলের চোখে সব দেখছে। প্রফেসর, একটা শেষ কথা। কেমিস্ট্রি ল্যাবে আপনি আমাকে শিখিয়েছিলেন প্রতিটা অ্যাকশনের একটা রিয়াকশন থাকে, মনে আছে? মানে হলো চেকমেট। ঝনঝন করে জানলার উপরে ভেন্টিলেটরের কাঁচ ভেঙে যায়। একটা বুলেট শব্দহীন বাতাসে বেগে এসে লাগলো প্রফেসর কামালের ডান কাঁধে। পিস্তলটা তার হাত থেকে ছিটকে দূরে পড়ে যায়। প্রফেসরের আত্মনদ করে ওঠে। সেই ভগ্নাংশ সেকেন্ডের মধ্যেই জিদান বাঘের মতন ঝাঁপিয়ে পড়ে। সে তিন্নির গায়ের উপরে দিয়ে লাফ দিয়ে প্রফেসরের বুকের উপরে গিয়ে পড়ে। শুরু হয় হতাহতি, কিন্তু জিদান এখন আর সেই দুর্বল ছাত্র নয়। সে প্রফেসরের গলায় হাত দিয়ে চেপে ধরে। আমার দেশের দিকে তাকানোর সাহস তোকে কে দিয়েছে? বল, কে দিয়েছে? তিন্নি বোম গায়ে জড়ানো অবস্থায় ফ্লোরে বসে আছে। তার চোখের সামনে জিদান নামের সেই মানুষটা এখন অচেনা যোদ্ধা। সে ভয়ে কাঁপছে, কিন্তু তার মনে কোথাও একটা অদ্ভুত গর্ব হচ্ছে। এই মানুষটা, এই যোদ্ধাটা শুধু তারই। ভোর 4:30। চারিদিকে সাইরেনের শব্দ আর লণ্ডভণ্ড হয়ে যাওয়া ফ্যাক্টরির ধ্বংসস্তূপ। প্রফেসর কামালকে অ্যারেস্ট করে বাইরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আসল বিপদ এখনও কাটেনি। তিন্নি পিলারের সাথে তার গায়ে জ্যাকেটে ফিট করা বোমটা ডিজিটাল ডিসপ্লেতে সময় কমছে। আর মাত্র 10 মিনিট। বোম ডিপ্লয়েডরা ইউনিট জ্যামে আটকে আছে। জিদান তিন্নির দিকে সামনে হাঁটু গেড়ে বসে আছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, হাতে একটা ছোট্ট প্লাস। জিদান, তুমি চলে যাও, প্লিজ চলে যাও। এই 10 মিনিট পর সব শেষ হয়ে যাবে। আমি বাঁচবো না। তুমি কেন নিজের জীবন দিচ্ছ? চুপ, একদম চুপ। আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। মৃত্যু এলে দুজনেই একসাথে মরব। পাগলামি করো না। তোমার দেশের তোমাকে প্রয়োজন। আমার মতো সাধারণ মেয়ের জন্য তুমি কেন মরবে? তুমি যাও, প্লিজ যাও। সাধারণ? তুমি আমার কাছে সাধারণ নও তিন্নি। তুমি আমার পুরো পৃথিবী, আর আমি আমার পৃথিবীকে ব্লাস্ট হতে দেব না। এটা মোশন সেন্সর বোম। তুমি নড়লেই টাইমার ফাস্ট হয়ে যাবে। জিদান খুব সাবধানে বোমটার সার্কিট খুলছে। তার হাতের এক চুলো কাঁপছে না, কিন্তু তার বুকের ভেতরটা ধপধপ করছে। লাল, নীল আর হলুদ 3টা তার পেঁচিয়ে আছে। আমার খুব ভয় করছে জিদান, খুব ভয় করছে। ভয় পেও না, আমার চোখের দিকে তাকাও। তাকাও বলছি, আমাকে বিশ্বাস করো। করি, খুব করি। আমাকে মাফ করে দিও জিদান। আমি তোমাকে অনেক অপমান করেছি। তোমাকে কাপুরুষ বলেছি, ভিখারি বলেছি। আমি চিনতে পারিনি তুমি হীরা। আমাকে মাফ করে দিও। পাগলি একটা। ওই অপমানগুলোই তো আমার বেঁচে থাকার শক্তি ছিল। তুমি বকা দিতে বলেই তো আমি ফিরে আসতাম। ওই ডাকটাই তো আমাকে মনে করিয়ে দিত যে আমি একজন সাধারণ মানুষ, শুধু রোবট নই। যদি আজ আমি বেঁচে যাই, আমি আর কখনো তোমাকে বকবো না। আমি তোমার পা ধুয়ে দিব জিদান। পা ধুয়ে দিতে হবে না, শুধু সারা জীবন আমার হাতটা ধরে রেখো। এখন চুপ করো, আমাকে কনসেন্ট্রেট হতে দাও। জিদান নীল তারটার দিকে প্লাস এগিয়ে নেয়, কিন্তু সে থেমে যায়। সাধারণত নীল তার নিউট্রাল হয়, কিন্তু এই বোমটা বানাচ্ছে একজন সাইকোপ্যাথ। সে হয়তো কালো কোট উল্টে দিয়েছে। সে সার্জেন্ট রাশেদকে ইয়ারপিসে বলে, রাশেদ, স্ক্যামেটিক ডায়াগ্রাম কি বলছে, লাল নাকি নীল? ফার্স্ট স্যার, ডেটা বলছে লাল, কিন্তু প্রফেসর কামাল বলছে সে হলুদ তারে ট্রিগার সেট করেছে। আমরা কনফিউজ স্যার, আপনি রিস্ক নেবেন না, সরে আসুন। সরে আসার উপায় নেই। আমার হাতে আর 4 মিনিট আছে। আমি লালটাই কাটবো, আল্লাহ ভরসা।
টাইমার দ্রুত কমছে। জিদান বুঝতে পারছে বাইরের সাহায্য আসার সময় নেই। সে লাল তারটা কাটার জন্য প্লাস চাপ দেয়, কিন্তু তারটা কাটার সাথে সাথেই টাইম বোমটা অদ্ভুত একটা শব্দ করে, বিপ বিপ বিপ। সময় হঠাৎ 30 সেকেন্ডে নেমে আসে। শিট, এটা ট্র্যাপ ছিল। কি হলো? শব্দ বদলালো কেন জিদান? ওরা ফলস সার্কিট দিয়ে রেখেছিল। এটা ডিফিউজ করা যাবে না তিন্নি, এটা ফাটবেই। মানে তাহলে তাহলে কি আমরা মরে যাব? জিদানের সামনে এখন দুটো পথ, হয় সে পালিয়ে গিয়ে নিজেকে বাঁচাবে, নয়তো জিদান বোম ব্লাস্টে শেষ হয়ে যাবে। এটা শরীর থেকে আলাদা করা যাবে, কিন্তু আলাদা করার 5 সেকেন্ডের মধ্যে এটা ব্লাস্ট হবে। 5 সেকেন্ড, মাত্র 5 সেকেন্ড। তিন্নি শোনো, আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ। কেন বলছো এখন এসব জিদান? তুমি কি করছো? তোমার চোখ অমন কেন? আমার দিকে তাকাও, মনে রাখবে আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না, আমি তোমাকে বাঁচাতে এসেছি। না জিদান না, তুমি কিচ্ছু করবে না। জিদান আচমকা তিন্নির জ্যাকেটের ভেলক্রো টান দিয়ে ছিঁড়ে ফেলে। বোমাটা এখন জিদানের হাতে। টাইমার বলছে 0504, তো কিন্তু জিদানের বোমাটা বুকের সাথে জড়িয়ে ধরে জানলার দিকে দৌড় দেয়। জিদান ফিরে এসো। গেট ডাউন তিন্নি, শুয়ে পড়ো। জিদান জানলার কাছে পৌঁছায় এবং বোমাটার বাইরে ছুঁড়ে মারার চেষ্টা করে, কিন্তু তার আগেই বিকট একটা শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। আগুনের এক বিশাল কুণ্ডলী ফ্যাক্টরির ওই অংশটা গ্রাস করে ফেলে। ছাদ ধসে পড়ে, জানলার কাচগুলো লক্ষ টুকরো হয়ে ছড়িয়ে পড়ে। ব্লাস্টের শকওয়েভে ছিটকে দূরে গিয়ে দেওয়ালে ধাক্কা খায়। তার চোখের সামনে শুধু ধোঁয়া আর আগুন। সেই ধোঁয়ার মধ্যেই জিদানকে খোঁজার চেষ্টা করে। জিদান না। তিন্নি জ্ঞান হারায়। বাকি সব দেখা যায় ধোঁয়া আর ধ্বংসস্তূপের নিচে জিদানের রক্তাক্ত হাতের একটা অংশ বেরিয়ে আছে। তার হাতে সেই সস্তা ঘড়িটা এখনো আছে, কিন্তু সেকেন্ডের কাঁটাটা আর ঘুরছে না। চারিপাশটা নিস্তব্ধ, শুধু আগুনের লেলিহান শিখার গর্জন। এভাবেই 2 দিন কেটে যায়। 2 দিন পর ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের কেবিন। তিন্নির জ্ঞান ফিরেছে, তার মাথায় ব্যান্ডেজ, হাতে স্যালাইন। পাশে তার বাবা রহমান সাহেব এবং মা বসে আছেন। রহমান সাহেবের চোখ খোলা, তিনি সম্ভবত গত 2 দিন ধরে কেঁদেছেন। তিন্নি চোখ মেলে এদিক ওদিক তাকায়। বাবা। মারে, জ্ঞান ফিরেছে তোর? ডাক্তারকে ডাকবো? বাবা জিদান কোথায়? ও ঠিক আছে তো? ও আমাকে বাঁচিয়েছিল, ওকে ডাকো, আমি ওকে দেখবো। রহমান সাহেব উত্তর দিতে পারেন না, তিনি মাথা নিচু করে ফেলেন। তিন্নির মা আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না শুরু করেন। তিন্নি বিছানার থেকে উঠার চেষ্টা করেন। তোমরা চুপ করে আছো কেন? জিদান কোথায়? ও কি অন্য ওয়ার্ডে? আমাকে নিয়ে চলো ওখানে। মা, তুই শান্ত হ। আমি শান্ত হব না। তোমরা কাঁদছো কেন? জিদানের কি হয়েছে বলো আমাকে। ঠিক সেই সময় কেবিনে থাকা টিভিতে ব্রেকিং নিউজ চলছে। রিপোর্টার আমিনবাজেরা ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে কথা বলছে। দুর্ধর্ষ সেনা অভিযানে বড় সন্ত্রাসী চক্র ধ্বংস হয়েছে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এই অপারেশন নেতৃত্ব দেওয়া একজন সাহসী সেনা অফিসার ক্যাপ্টেন জিদান আহমেদ বিস্ফোরণে নিখোঁজ হয়েছেন। ঘটনাস্থল থেকে তার ব্যাহত কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাকে মৃত বলে ধারণা করা হচ্ছে। তিন্নি স্তব্ধ হয়ে যায়। তার মনে হলো কেউ তার হৃৎপিণ্ডটা শরীর থেকে বের করে নিয়েছে। সে টিভির দিকে তাকিয়ে থাকে। মিথ্যে কথা, টিভিতে মিথ্যে বলছে বাবা। ও মরতে পারে না, আমাকে কথা দিয়েছে। ও কোথাও যাবে না, ও মিথ্যে বলতে পারে না। মারে, মেনে নে, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। ও দেশের জন্য শহীদ হয়েছে। আমি দেশ চাই না বাবা, আমি শহীদ চাই না। আমি আমার জিদানকে চাই। তোমরা ওকে এনে দাও। ও আমার জন্য মরেছে, আমি ওকে মেরে ফেলেছি। ও আল্লাহ, তুমি আমাকে কেন নিলে না? তিন্নি সেই আকাশ ফাটানো কান্না হাসপাতালের দেওয়াল ভেঙে বাইরে ছড়িয়ে পড়ে। রহমান সাহেব নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি মনে মনে বলেন, আমি হীরা চিনতে পারিনি, আমি এক মহামানবকে বিকারি বলেছিলাম। এভাবেই 6 মাস পার হয়ে যায়। এর মধ্যে তিন্নি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, কিন্তু গত 6 মাসে জিদানের কোনো খোঁজও পাওয়া যায়নি। একদিন তিন্নি ধানমন্ডির লেকপাড়ে সেই পরিচিত বেঞ্চটায় এসে বসে, যেখানে বসে জিদান বাদাম খেত আর তিন্নি তাকে বকা দিত। বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। তিন্নি একাই বসে আছে, তার পরনে সাদা সালোয়ার কামিজ। সেই চঞ্চল রাগী মেয়েটা এখন বড্ড শান্ত, তার চোখের নিচে বিষাদের ছায়া। রহমান সাহেব ছাতা হাতে পেছনে দাঁড়িয়ে আছে। আকাশ মেঘলা, বৃষ্টি নামবে। মা তিন্নি,
চলো বাসায় চলো, বৃষ্টি আসবে, তুমি ভিজলে আবার অসুস্থ হয়ে পড়বে। বাবা, ও বৃষ্টির দিন খুব পছন্দ করত। ও বলতো বৃষ্টি হলে নাকি ঢাকার সব ময়লা ধুয়ে যায়। আমি আরেকটু থাকি না এখানে? 6 মাস তো হলো মা, আর কতদিন এইভাবে নিজেকে শেষ করবে? ডাক্তার বলেছে তোমার মুড অন করা উচিত। মুভ অন? কার সাথে? স্মৃতির সাথে মুভ অন করা যায় না বাবা। আমি এখানেই ভালো আছি। মনে হয় ও এখানে আমার পাশে বসে আছে। আমি খুব পাপী রে মা, আমি ছেলেটাকে চিনতে পারিনি। আমার ভুলের পারচিহ্ন আমি সারা জীবন করব। চল মা। তুমি যাও বাবা, আমি একটু পরে আসছি। রহমান সাহেব একটু দূরে গিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছেন। তিন্নির চোখ বন্ধ করে বাতাসের শব্দ শুনছে। হঠাৎ তার মনে হলো খুব পরিচিত একটা পারফিউমের গন্ধ বাতাসে ভাসছে। খুব কড়া নয়, মাটির সোদা গন্ধের মতো। তিন্নি চোখ খোলে। তার মনে হচ্ছে কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু সে পেছনে তাকাতে ভয় পাচ্ছে। যদি কেউ না থাকে, এই ভ্রম যে বড় কষ্টের। অ্যাসাইনমেন্ট কি শেষ হয়েছে ম্যাম, নাকি এখনো বাকি আছে? তিন্নির শরীরের রক্ত হিম হয়ে যায়। এই গলা, এই সেই ফাজলামি মেশানো গলা। সে ঝট করে পেছন ঘোরে। সেখানে একজন দাঁড়িয়ে আছে, হাতে একটা ক্রাচ, বাম পায়ে ভর দিতে কষ্ট হচ্ছে। পরনে বাংলাদেশ সেনাবাহিনীর ফুল ইউনিফর্ম, বুকে অনেকগুলো মেডেল, মুখের একপাশে আগুনের হালকা ঝলসানো দাগ, কিন্তু সেই ঠোঁটে লেগে আছে সেই চিরচেনা লুজার হাসি। জিদান? কি গো, চিনতে পারছো না? নাকি ইউনিফর্ম পরেছি বলে ভাব নিতে আসছি মনে হচ্ছে? তুমি তুমি বেঁচে আছো? তুমি সত্যি? মরবো বললেই কি মরা যায়? জমদূত এসেছিল। আমি বললাম ভাই, তিন্নির পারমিশন ছাড়া তো আমি মরতে পারবো না, ও আমাকে মেরে ফেলবে। তাই জমদূত আমাকে ছেড়ে দিল। তিন্নি আর এক মুহূর্ত ভাবে না। সে দৌড়ে গিয়ে জিদানকে জড়িয়ে ফেলে। জিদান ক্রাচ সামলাতে না পেরে টাল খায়, কিন্তু পড়ে যায় না। তিন্নি তাকে শক্ত করে ধরে রাখে, যেন ছেড়ে দিলেই সে আবার হারিয়ে যাবে। তিন্নি জিদানের বুকে মাথা রেখে হাউমাউ করে কান্না করে। তুমি পচা, তুমি খুব খারাপ। কেন আসোনি এতদিন? কেন আমাকে খবর দাওনি? আমি মরে যাচ্ছিলাম জিদান। খবর দেওয়ার অবস্থায় ছিলাম না রে বাকি। 3 মাস তো CMH এর ICUতে ছিলাম। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু আমি জানি আমার তিন্নির দোয়া আমাকে ফেরাবেই। শরীরের এক পাশ পুড়ে গেছে, একটু খুঁড়িয়ে হাঁটি। চলবে তো, নাকি এখনো ব্যাংকার পাত্র খুঁজবে? চুপ করো বেয়াদব। তুমি খুড়া হও, অন্ধ হও, তুমি আমার, শুধুই আমার। আর কখনো আমাকে ছেড়ে যাবে না তো? প্রমিস করো। প্রমিস। ডিউটি শেষ হলে ফিরবো, কিন্তু ঠিকানা একটাই, তোমার কাছে। তিন্নির বাবা দূর থেকে দৃশ্যটা দেখছে। তিনি আকাশের দিকে তাকিয়ে হাত তুলে মানাজাত ধরেন। তার চোখ দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ছে। পরের দিন জিদান তিন্নিদের বাসায় আসে। তিন্নির বাসার ড্রয়িং রুম। আজ আর জিদানের পরনে জীর্ণ শার্ট নেই। সে তার অফিসিয়াল ইউনিফর্মে এসেছে, সাথে কর্নেল ইসফাক। রহমান সাহেব সোফা থেকে উঠে দাঁড়ান। তিনি জিদানকে দেখে অনেক কথা না বলে সোজা হয়ে দাঁড়িয়ে একটা স্যালুট দেন। আঙ্কেল, কি করছেন? আপনি মুরব্বী, আমি সাধারণ একজন মানুষ। না বাবা, তুমি সাধারণ মানুষ না, তুমি মহাপুরুষ। আমি তোমাকে চিনতে পারিনি, আমাকে মাফ করে দিও বাবা। আমি আমার মেয়ের যোগ্য ছিলাম না, কিন্তু তুমি যোগ্য। আঙ্কেল, ওসব বাদ দিন। অতীত মাটি চাপা পড়ে গেছে। এখন বলুন, তিন্নিকে কি এবার পার্মানেন্টলি আমার ইউনিটে ট্রান্সফার করা যাবে, মানে আমার কোয়ার্টারে? জিদান, এটা কি অফিসিয়াল রিকুইজিশন নাকি বিয়ের প্রস্তাব? স্যার, দুটোই। মিশনেও পার্টনার লাগে, লাইফেও লাগে। সবাই হো হো করে হেসে ওঠে। তিন্নি পর্দার আড়াল থেকে দেখছে। তার হাতে একটা চায়ের ট্রে। সে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তার জীবনের গল্পটা সিনেমার মতন শুরু হয়েছিল, কিন্তু শেষটা হলো রূপকথার মতন। প্রিয় শ্রোতাগণ, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।